আকাশ হতবাক হয়ে যায়, তার শান্তশিষ্ট ভদ্র ভাইয়ের মাথার এত প্যাচ। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে মিটমিট করে হাসে। সন্ধ্যার হাসি আকাশের চোখে পড়ে। আকাশ দ্রুত নিজেকে সামলে বা হাতে সন্ধ্যার মাথা থেকে ওড়না ফেলে দেয়। এরপর সন্ধ্যার শক্ত খোপা খুলে দেয়। সন্ধ্যা অবাক হয় আকাশের কাণ্ডে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে তার বাঁ হাত সন্ধ্যার ঘাড়ের পেছন দিয়ে চুলের ভাঁজে রাখে। সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ সূক্ষ্ম হাসলো, বাঁ হাতের বুড়ো আঙুল সন্ধ্যার কানের এপাশ এনে আলতো করে চালায়। মুখ এগিয়ে নিয়ে মৃদুস্বরে বলে, ফল খাবো না, মিষ্টি খাবো বউ। সন্ধ্যার শরীর শিরশির করছে। আকাশের কথা শুনে প্রশ্নাত্মক চোখে তাকায়। আকাশ সন্ধ্যার চোখে চোখ রেখে বলে, চিন্তা নেই, এই মিষ্টি খেতে টাকা লাগে না। আকাশের কথার মর্মার্থ বুঝতে পেরে সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। আকাশ মিটিমিটি হেসে বলে, অসুস্থ মানুষকে খাইয়ে দিতে হয়, তুমি খাইয়ে দেবে না? সন্ধ্যা ঢোক গিলল। আকাশ তার মুখ আরেকটু এগিয়ে আনলে সন্ধ্যা দ্রুত বাম দিকে মুখ ফিরিয়ে চোখ বুজে নেয়। আকাশ বিরক্ত হলো, তবে সন্ধ্যার লজ্জা বুঝতে পেরে হাসলো। সন্ধ্যা দু হাতে আকাশকে ঠেলে সরাতে চাইল। আকাশ ছাড়ল না। ডান হাতে সন্ধ্যার কোমর আরেকটু শক্ত করে ধরল। চুলের ভাঁজে রাখা বা হাত ঘাড়ের পেছন দিয়ে নিয়ে সন্ধ্যার বাম গালে রেখে সন্ধ্যার মুখ নিচের দিকে ফেরায়। সন্ধ্যা দ্রুত চোখ মেলে তাকায়। আকাশের দৃষ্টি তার ঠোঁটে বুঝতে পেরে ঢোক গিলল। দৃষ্টি এলোমেলো হয়। আকাশ গলা নামিয়ে বলে, বুঝেছি, বউ আমার কিপটে, নিজে থেকে খাওয়াবে না, আমাকে খেতে হবে। কথাটা বলে সাথে সাথে নিজের বাসনা পূরণ করতে সন্ধ্যার ঠোঁট জোড়ায় নিজের রাজত্ব চালায়। বাঁ হাত সন্ধ্যার গাল থেকে নামিয়ে গলায় আনে, বাম কাঁধে পড়ে থাকা ওড়না ফেলে দেয়। সন্ধ্যার বাঁ হাতে আকাশের ফোন শক্ত করে ধরে। অসহ্য অনুভূতিতে নেতিয়ে পড়ে মেয়েটা। ডান হাত আকাশের বুকে রেখে দুর্বল হাতে আকাশকে ঠেলে সরিয়ে দিতে চাইল। আকাশ গায়ে মাখল না। 2 মিনিটের মাথায় সন্ধ্যার হাতে আকাশের ফোন কর্কশ কণ্ঠে বেজে ওঠে। বিরক্তিতে আকাশের কপালে ভাঁজ পড়ে। সন্ধ্যা ঝটফট করলে আকাশ আরও বিরক্ত হয়। ফোন বাজতে বাজতে কেটে গিয়ে আবারও নতুন করে রিং হয়। আকাশ চরম বিরক্ত হয়। তার জীবনে শান্তি নেই, বউকে কাছেই পায় না। যা একটু পায় আশেপাশে যত বেয়াদব আছে সবগুলো তার কাছে মরতে আসে। সমানে কলের শব্দে আকাশ সন্ধ্যাকে ছেড়ে দেয়। চোখে মুখে বিরক্তি ছাড়া পেয়ে সন্ধ্যা দ্রুত দুপা পিছিয়ে যায়। বাম কাঁধে ফেলে দেয় ওড়না টেনে কাঁধে তুলে নেয়। মাথা নিচু তার, একটু আধটু কাঁপছে শরীর। আকাশ সন্ধ্যার হাব ভাব দেখছে, মুখে হাসি নেই। বিরক্ত সে সন্ধ্যার উপর না, যে ফোন করেছে তার উপর। ফোনের ওপাশে যে আছে তাকে পেলে তার আজ উল্টো করে ঝুলিয়ে রাখবে। আকাশের ফোন আবারও বেজে উঠলে সন্ধ্যা মাথা নিচু রেখে আকাশের ফোন বাড়িয়ে দেয়। হাত মৃদু কাঁপছে। আকাশ বুঝতে পারল সন্ধ্যার হাত থেকে ফোন নিয়ে দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। আকাশকে সরে যেতে দেখে সন্ধ্যা স্বস্তি পায়। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দরজার দিকে বায়ানের কল রিসিভ করে ধমকে বলে, কি প্রবলেম তোমার? মরবা ভালো কথা, আমি কি বলেছি মরার আগে আমাকে জানিয়ে মরতে? বায়ান অবুঝ গলায় বলে, স্যার আমি তো নিজেই জানি না আমি মরবো। আকাশ একই সুরে বলে। জানো না কেন? বায়ান মাথা চুলকে বলে, সেটাও তো জানি না স্যার। আকাশ রেগে বলে, আমার প্রাইভেট টাইমে কল করে তুমি আমায় চরম বিরক্ত করেছো, তোমার জন্য মারাত্মক শাস্তি রেডি করছি, দাঁড়াও। বায়ান ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, সরি স্যার, আর এমন হবে না। আপনি বাথরুমে পুরোপুরি সেরে নিন, আমি আবার পরে কল করব। আকাশ হতভাগ হয়ে দাঁত কিরমির করে বলে। কি বললে? বায়ান উত্তর করে, আপনিই তো বললেন প্রাইভেট। আকাশ রাগে ফোঁস করতে করতে কড়া ধমক দেয়। শাট আপ, আর একটা বাজে কথা বললে তোর পাছার ছাল তুলে ফেলবো। বায়ানের হাত থেকে ফোন পড়তে পড়তে বেঁচে যায়। দরজায় সন্ধ্যা এখনো দাঁড়ানো। আকাশকে এভাবে রেগে রেগে কথা বলতে দেখে মেয়েটা অবাক হয়। লাস্টে এত এত জোরে ধমক শুনে বায়ানের সাথে সাথে সন্ধ্যা নিজেও ঝাঁকি দিয়ে ওঠে। সাথে আকাশের লাস্ট কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। দরজায় সন্ধ্যাকে দেখে আকাশ নিজেকে সামলে নেয়। এই বউটা তার আড়াল থেকে সব শুনে নেয় কেন?
সে কী সব বলে ফেলে, আর তার সন্ধ্যা মালতী সব শুনে নেয়, দেখে নেয়। কি জ্বালা! আকাশ কল হোল্ড করে সন্ধ্যার দিকে চেয়ে দুষ্টু হেসে বলে। মিষ্টির রিভিউর জন্য দাঁড়িয়ে আছো সন্ধ্যা মালতী? সন্ধ্যা বিস্ময় চোখে তাকায়। আকাশ মিটিমিটি হেসে বলে। মিষ্টিটা অনেক ইয়াম্মি ছিল বউ। লজ্জায় সন্ধ্যার কান গরম হয়ে উঠল, আর এক সেকেন্ডও এখানে দাঁড়ায় না, এক দৌড় দেয়। সন্ধ্যাকে এভাবে দৌড় দিতে দেখে আকাশ শব্দ করে হেসে ফেলে। একটু পর নিজেকে সামলে ফোন কানে ধরে গম্ভীর গলায় বলে। বায়ান, তোর গার্লফ্রেন্ড কবে ফিরবে গ্রাম থেকে? বায়ান অবাক হয়, তার স্যার সকালের এত খোঁজ নিয়েছে কেন হঠাৎ? উত্তর দেয়। স্যার 2 দিন পর আসবে হয়তো। আকাশ বলে। আচ্ছা, বগুড়া যাওয়ার প্ল্যান আপাতত ক্যান্সেল। বায়ান আমতা আমতা করে বলে। স্যার সকাল কি কিছু করছে? কিছু করলে ওর হয়ে আমি সরি স্যার, ও খুব ভালো। আকাশ রেগে বলে। আর আমার কাছে কালো। বায়ান সাথে সাথেই বলে। না স্যার, ও তো ফর্সা। আকাশ বিরক্ত হয়ে বলে। গাধা, কাজ করো। বলেই কল কেটে দেয়। রুমের এপাশ ওপাশ পায়চারি করতে শুরু করেছে আকাশ। সকাল আর তার মায়ের কথা ভাবতে রাগে চোয়াল শক্ত হয়ে যায়। ডান হাতে ফোন শক্ত করে ধরে, বা হাত মুঠো করে। শাস্তি কাকে বলে সন্ধ্যার সৎ মা আর বোনকে বোঝাবে সে, তার বাবাকেও? এগুলোর সাথে যে যে কানেক্ট আছে সবগুলোর করা গঞ্জায় হিসাব নিবে সে। আকাশ সারাদিন বাড়িতেই ছিল। সন্ধ্যার পর পর কিছু কাজে বাইরে বেরিয়েছিল। ঘন্টা 2 পর বাড়ি ফেরে। গাড়ি গ্যারেজে রেখে গাড়ি থেকে নামলে আনিকাকে বাড়ির দিকে যেতে দেখে আকাশ আনিকা পাশে এসে দাঁড়ায়। হাঁটতে হাঁটতে বলে। রাব্বি কোথায়? একে এসছিস নাকি? আনিকা উত্তর করে। হ্যাঁ। গত 2 দিন কোথায় হাওয়া হয়ে গেছিলে? হবে কেন, সবাই বাসায় ছিলাম, আসতে পারিনি একটি কারণে। আকাশ ব্রকুচকে বলে। কেমন কারণ? বললাম ইরা সম্মুর বিয়ে। আনিকা মৃদু স্বরে বলে। অনামিকারও বিয়ে ছিল। কথাটা শুনে আকাশের মা থেমে যায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় আনিকার দিকে। আকাশকে থেমে যেতে দেখে আনিকা আকাশের দিকে তাকায়। আকাশ অবাক হয়ে বলে। কি বললে? কাউকে বলিনি, শুধু ছেলে এসে বিয়ে করে গিয়েছে। আকাশ ঢোক গেল, তার নিজেরই তো খারাপ লাগছে, তাহলে অরুণের কেমন লেগেছে? এই জন্যই অরুণ গতকাল ওভাবে চলে গেল। অরুণের অনেক মেসেজ সে পেয়েছে আজ সারাদিনে, কিন্তু সিন করেনি। ভীষণ খারাপ লাগছিল। অরুণের কথাগুলোর ভার অনেক বেশি ছিল। আকাশ দ্রুত পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে অরুণের মেসেজ চেক করে। অনেক সরি, ভুল স্বীকার। মেসেজের উপরে একটি মেসেজে চোখ আটকায় আকাশের। আমি সন্ধ্যাকে নিয়ে এইভাবে বলতে চাইনি আকাশ, ওটা মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল। মাথা ঠিক ছিল না। অনামিকার ক্ষেত্রে তুই সব সময় আমায় বাধা দিতে বলে অনেক রাগ হয়েছিল, তাই ভুলভাল বলছি। সরি রে। অনামিকার বিয়ে হয়ে গেছে আকাশ, এটা শুনে আমি আর ওই দেশের মাটিতে পা রাখতে পারিনি। মেসেজটি পড়ে আকাশ থম মেরে দাঁড়িয়ে রইল। আনিকার দিকে তাকিয়ে বলে। তুই জোর করে ধরে বেঁধে বোনকে বিয়ে দিলে নাকি? আনিকা সাথে সাথে উত্তর দিল না। খারাপ লাগছে তার। অনামিকার জন্য নয়, অরুণের জন্য। তার ফোন তুলছে না অরুণ, কোথায় সেটাও জানে না। মৃদুস্বরে বলে। অনামিকা নিজেই পছন্দ বিয়ে করেছে। গত 8 মাস আগে থেকে ওর একটি ছেলের সাথে রিলেশন ছিল। আকাশ অবাক হয়ে বলে। 3 মাস অরুণকে ভুলে গেল? এবছরের সেরা জোকস। আনিকা কিছু বলে না। আকাশ আবারও বলে। অরুণ নোটপিক নিয়ে অপরাধ করলে তোর বোন নোটপিক দিয়ে অপরাধ করেছে। অরুণ স্বভাব সুলভ মেয়েদের সাথে বেশি মিশত। উপর গার্লফ্রেন্ড বলে মুখে ফেনা তুলত, ভেতরে ছিল ফাঁকা। এসব জেনে অনামিকার খারাপ লাগা নর্মাল, ছেড়ে দিতে চাওয়া নর্মাল। অরুণ নোটপিক ভাইরাল করার ভয় দেখিয়েছে, অনামিকাকে ওর কাছে রাখতে চেয়েছে। হয়তো এটা অপরাধ, কিন্তু মজার ব্যাপার ও ভাইরাল করেনি, বরং অনামিকার সম্মান রাখতে পিকগুলো সে কবেই ডিলিট করেছে। আমি সাক্ষী। গত 11 মাসে ওকে কোনো মেয়ের সাথে ফ্লার্ট করা তো দূর, উল্টো অনামিকার জন্য অপেক্ষা করে গিয়েছে। বিয়ের খবর পেয়ে কষ্ট পেয়েছে, দেশ ছেড়েছে। আর তোর বোন কি করলো? আনিকার মাথা নিচু। সে নিজেও এসব কিছুই জানতো না, কি বলবে। আকাশ তাচ্ছিল কণ্ঠে বলে। একজনকে নোটপিক সেন্ড করে 3 মাসের মাথায় আরেকজনের গলায় ঝুলে গেল। আসলে তোর বোন অরুণকে ভালোই বাসত না। যখনই বলছিল অরুণ ওকে ভালোবাসে, তখনই সুযোগ বুঝে অরুণের জীবন থেকে সরে পড়লো, কারণ সে বুঝে গেছে অরুণ আর যাই করুক তার পিক ভাইরাল করবে না। কিছু বলার নেই, তবে ভালো হয়েছে
তোর বোনের মতো থার্ড ক্লাস নেই আমার ফ্রেন্ডকে ডিজার্ভ করে না। শুধু তোর বোনকে আমার সামনে পড়তে নিষেধ করেছে, নয়তো থাপ্পড় একটাও মাটিতে পড়বে না। শেষ কথাটা রেগে বলে আকাশ। এরপর বাড়ির দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, ভেতরে আয়, ফ্রেন্ডটা কখনো পড় হয় না, আর মা তোকে ডেকেছে। আনিকার চোখের কোণে জমা পানি মুছে নেয়, একটু হাসলো আকাশের কথায়। আকাশ ভেবেছে অনামিকাকে এসব বলাই আনিকা থেকে ভুল বুঝবে, এজন্যই এমন কথা বলল। অতঃপর আকাশের পিছু পিছু এগিয়ে যায়। আকাশ বাড়ির ভেতরে এসে আশেপাশে তাকালে সন্ধ্যাকে খুঁজলো, না পেয়ে হতাশ হয়ে নিজের ঘরে চলে যায়। আনিকা আসমানি নওয়ানের সাথে কথা বলে, এরপর শিমু, ইরা, সন্ধ্যা আসলে তাদের সাথে কথা বলায় ব্যস্ত হয়। আকাশ ঘরে এসে অরুণের মেসেজটি রিপ্লাই করে। ভেবেছিলাম তোর আর অনামিকার মাঝে মানবিমা চলে, তুই অপরাধ করেছিস, অনামিকার শাস্তি দিচ্ছে। তুই মারাতে না পারলে অপেক্ষা কর, তো উল্টোপাল্টা কিছু করতে বাধা দিতাম। যাই হোক, এসব বাদ, বাংলাদেশ আয়, ফর্সা মেয়ে বাদ, সন্ধ্যা মালতির মতো শ্যামা মেয়ে এনে দেবো তোকে, অনেক সুখী হবি। অরুণের ফোন হাতেই ছিল। আকাশের রিপ্লাই পেয়ে জানে পানি এসেছে তার। যা ভুলভাল বলে এসেছে নিশ্চিন্ত ছিল বছরখানেক আকাশ তার সাথে কথা বলবে না তার সাথে। সেখানে একদিন পরে রিপ্লাই পেয়ে অরুণের চাঁদ হাতে পাওয়ার মতন ফিলিংস হলো। একটু হেসে রিপ্লাই দেয়, তুই চাইলে সন্ধ্যা মালতীকেই দিতে পারিস, তোর আর কষ্ট করে মেয়ে খুঁজতে হবে না। দারুণ না আইডিয়াটা? অরুণের মেসেজটি পড়ে আকাশ রেগে মেগে হাতের ফোন সর্বশক্তি দিয়ে আছড়ে ফেলে। এসব মজা নেওয়া যায় না। কত বড় সাহস তার সন্ধ্যা মালতীকে নিয়ে, আবার উল্টাপাল্টা বলে। দাঁত কিরমির করে বিড়বিড়িয়ে বলে, বেয়াদবের বাচ্চা অরুণ, তোকে ছাড়বো না আমি। একবার বাংলাদেশে আয়, বায়ানের সাথে তোরও পাছার ছাল তুলব। কিছুক্ষণ পর রাগ কমে গেলে এগিয়ে গিয়ে ফোন তুলে দেখলো ফোনের অস্তিত্ব নেই। সন্ধ্যা ফেলেছিল তখন শুধু গ্লাস ফেটেছিল, এবার শেষ, একদম গুঁড়ো। এর ব্যাটারিও বেঁকে গিয়েছে একদম। আকাশ হতাশ হলো, মনে মনে ভাবলো ফোন গিয়েছে তো কি হয়েছে, বউ তো ভালো আছে, এতেই শান্তি। গতকাল রাতে ইরাকে নিয়ে কিছু কথা বলার সময় 11 মাস পর উচ্চারণ করেছিল সৌম্য। ইরা অবাক হয়েছিল। সৌম্যকে জিজ্ঞেস করলে সৌম্য কার্জন হলেন না গিয়ে গত 11 মাসের সব ঘটনা ইরাকে বলে। শুধু ইরার বাবা মারা যাওয়ার ব্যাপারটা এখনো জানায়নি। সৌম্য অফিস থেকে ফিরেছে রাত 10টায়। আজ ফিরতে লেট হয়ে গিয়েছে, গত 2 দিন ছুটি নিয়েছিল। আজ অফিস ছিল। দরজা খুলে দিয়েছে আসমানি নওয়ান। ইরা কি কোথাও দেখেনি সৌম্য, জিজ্ঞেসও করেনি কাউকে। ঘরে এসে গোসল করে নেয়, ক্লান্ত লাগছে, পরনে কালো প্যান্ট, উদাম শরীর। বাসায় থাকা অবস্থায় ছোট থেকে লুঙ্গি পরার অভ্যেস, কিন্তু এই বাড়ি একটা লুঙ্গিও নেই বলে সৌম্যর বিরক্ত লাগছে। ইরা ঘরে এসে সৌম্যকে দেখে বলে, তুই কখনো এসেছিস? সৌম্য ইরার দিকে তাকালো। ইরার পরনে 3 পিস দেখে ভালো লাগলো তার, কিন্তু ওড়না নেই, সব চুলগুলো অর্ধেক করে দুপাশে রেখেছে। সৌম্য মৃদু স্বরে বলে। ইরা এগিয়ে এসে সৌম্যর সামনে দাঁড়িয়ে বলে, খুঁজে পাচ্ছি না, কোথাও হয়তো খুলে পড়েছে। সৌম্য অবাক হয়ে বলে। ইরা অসহায় কণ্ঠে বলে, এই বাড়িতেই কোথাও আছে, খুঁজতে হবে। তাছাড়াও ওড়নাগুলো অনেক বড় হয়, স্কার্ফ হলে ভালো হয়। সৌম্য হতাশ চোখে চেয়ে রইল ইরার দিকে। ইরা সৌম্যের হাত ধরে বলে। তুই কি মন খারাপ করছিস সৌম্য? সৌম্য কিছু বলল না। ইরার হাত থেকে তার হাত ছাড়িয়ে নেয়। ব্যাপারটাই ইরার বুকে চিনচিন করে ওঠে। অসহায়ের কণ্ঠে ডাকে, সৌম্য। সৌম্য ঘাড় বাঁকিয়ে টেবিলের উপর থেকে একটি কালো টিপের পাতা নিয়ে ইরার চোখের দিকে তাকায়। এতটুকুতেই ইরার চোখের কোণে পানি জমেছে। সৌম্য কি বলবে বুঝল না। ভেতর থেকে একটি টিপ বের করে ইরার কপালে মাঝ বরাবর টিপ পরিয়ে দেয়। সৌম্যর মনে হলো ফর্সা মুখে কপালের মাঝ বরাবর ছোট্ট একটি কালো টিপ পরার ইরার সৌন্দর্য কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে। ইরার মুখের দিকে চেয়ে সৌম্য মৃদু হাসলো। এরপর টিপের পাতাটি ইরার হাতে দিয়ে তার 2 হাতের আঁচলায় ইরার মুখ নিয়ে মৃদুস্বরে বলে। ইরা উত্তর করে, ভেবেছিলাম তুই রাগ করে আর কথা বলবি না। সৌম্য ইরার দিকে চেয়ে রইল। ইরা আবারও বলে, তুই কি করে জানলি আমার কালো ছোট টিপ পছন্দ? আমি তো তোকে কখনো বলিনি। সৌম্য উত্তর দেয়। ইরা অবাক হয়ে বলে, কখন এত খেয়াল করতি আমায়? সৌম্য একটু হেসে বলে। ইরা মন খারাপ করে বলে, সর্বোচ্চ 10 টাকা দাম, তখন কিনে দিতে না কেন? সৌম্য দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, এখন সাহসী হয়েছি কিভাবে?
সৌম্য ডান হাতের 2 আঙ্গুলের সাহায্যে ইরার নাক টেনে বলে। ইরা অবাক হয়ে বলে। সৌম্য গম্ভীর গলায় বলে। ইরা থতমত খেয়ে তাকায়, ধরা খেয়ে দৃষ্টি এলোমেলো হয়। সৌম্য মৃদু হেসে বলে। ইরা আপ্লুত হলো। সৌম্য 2 হাতে ইরার চুলগুলো সামনে থেকে সরিয়ে পেছনে নিয়ে গেল। ইরা লজ্জা পায় একটু, কিন্তু কিছু বলল না। সে যেমনই পোশাকই পরুক না কেন, সামনে ওড়না, স্কার্ফ বা চুল রাখে সব সময়। সৌম্য ইরার হলুদ ফর্সা গলায় দৃষ্টি রাখে, ডান হাত উঠিয়ে হাতের উল্টো পিঠে আলতো করে বোলায় আর নরম গলে বলে। ইরা দৃষ্টি নিচু। সৌম্য মৃদুস্বরে বলে। ইরা সৌম্যের কথা মেনে চোখ তুলে সৌম্যর দিকে তাকায়। সে ভেবেছিল সৌম্য তার মুখের দিকে তাকিয়ে আছে, তাই তাকেও তাকাতে বলেছে, কিন্তু সৌম্যর দৃষ্টি দেখে ইরা কেঁপে ওঠে। সৌম্য দুষ্টু হেসে বলে। ইরা 2 হাতে সৌম্যকে আলতো হাতে ধাক্কা দিয়ে মেয়েকে রাগ দেখিয়ে বলে। তুই দিন দিন অসভ্য হয়ে যাচ্ছিস। সৌম্য যেভাবে ছিল সেভাবেই দাঁড়িয়ে আছে, দৃষ্টিও এদিক ওদিক হয়নি। ইরা না পেরে উল্টো ঘুরে যেতে নিলে সৌম্য ইরার হাত টেনে ধরে। ইরা সৌম্যর দিকে তাকায়, ভীষণ লজ্জা পায় সে। এক পর্যায়ে সৌম্য দৃষ্টি থেকে বাঁচতে এগিয়ে এসে সৌম্যকে 2 হাতে জাপটে ধরে। সৌম্য হাসলো, 2 হাতে ইরাকে জড়িয়ে নিয়ে মাথায় একটা চুমু আঁকে। 11টার পর আকাশ তার ঘর থেকে বেরিয়ে নিচে নামে। আশেপাশে তাকায়, কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে না পেয়ে চরম হতাশ হয়। সারাদিন বাড়ি থেকেও ঘর থেকে বের হয়েছিল কয়েকবার, কিন্তু একবারও সন্ধ্যার দেখা পায়নি। কি জ্বালা! বউকে একটা চুমু খেলেই বউ তার গুহায় লুকিয়ে পড়ে। সে কি তার বউটাকে চুমু খাবে না? এমন হলে তার জীবন চলবে কি করে? আকাশ হতাশ হয়ে সোফায় গিয়ে বসলো। মাকে ডাক দেওয়ার আগে আসমানি নওয়ান সাথে শিমুর মা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। আকাশ অসহায় কণ্ঠে বলে। মা, আমার বউ কোথায়? আকাশের কথার ধরনে আসমানি নওয়ান আর শিমুর মা হেসে ফেলল। শিমুর মা এগিয়ে এসে বলে। তোমার বউ তো রান্নাঘরে। আকাশ সাথে সাথে উঠে দাঁড়ায়, জিজ্ঞেস করে। সত্যি বলছো তো খালা? আসমানি নওয়ান হেসে বলে। হ আব্বা, মিথ্যা কইবা কেন? আকাশ রান্নাঘরের দিকে যেতে যেতে বলে। রান্নাঘরে অনেক গরম, তোমরা এখানে বসে একটু ফ্যানের বাতাস খাও মা। আকাশের কথা শুনে 2 বোন হাসল। সন্ধ্যা সব কাজ শেষে 2টো বাটি ধুয়ে তাকের উপর রেখে উল্টো ঘোরার সাথে সাথে আকাশ সন্ধ্যাকে জড়িয়ে ধরে। হঠাৎ এভাবে জড়িয়ে ধরায় সন্ধ্যা ভয় পেয়ে যায়, তবে আকাশ ধরেছে বুঝতে পেরে স্বস্তি পায়। সন্ধ্যার ওড়নার গলার সাথে খোপা করা চুল আধ খোলা হয়ে আছে। আকাশ সন্ধ্যার গালে একটা চুমু খেয়ে মৃদু স্বরে বলে। আমার শান্তি তুমি। সন্ধ্যা ডান হাত তুলে আকাশের পিঠে রাখে। আকাশ সন্ধ্যাকে জড়িয়ে ধরে রেখে সন্ধ্যার গালে পরপর 5টা চুমু খায়। এরপর সন্ধ্যাকে ছেড়ে 2 হাতে সন্ধ্যার মুখ আগলে নিয়ে বলে। কোথায় ছিলে বউ? সন্ধ্যা আকাশের দিকে চেয়ে আছে। সে আজ সারাদিন ইরা আর শিমুর সাথে ছিল। আনিকা এসেছিল, সেও অনেক কথা বলেছে। আনিকা চলে গেলে সন্ধ্যা রান্নাঘরে এসে রান্নার কাজে হেল্প করেছে। আকাশ অসহায় কণ্ঠে বলে। স্পেশাল মিষ্টির অভাবে আমার ডায়াবেটিস ধরবে সন্ধ্যা মালতী, একটু বলছো বউ? সন্ধ্যা বিস্ময় চোখে তাকায়। আকাশের এসব অদ্ভুত অদ্ভুত কথা শুনে বেচারির মাথা ঘোরে। আকাশ একটু ঝুঁকে সন্ধ্যার ঠোঁটে টুপ করে একটা শুকনো চুমু খায়। এরপর সন্ধ্যার হাত ধরে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। ডাইনিং টেবিলের এখানে এসে আকাশ একটি চেয়ার টেনে বসে। এরপর পাশের চেয়ার টেনে সন্ধ্যাকে টেনে বসায়। আসমানি নওয়ান আর শিমুর মা সবার জন্য ভাত বেড়েছেন। ইরার মাও টেবিলে বসে পড়েছে। পাশে শিমুর মা, তার পাশে শিমু বসেছে। সৌম্য আর ইরা উপর থেকে নেমে আসে। 2 জন পাশাপাশি বসে। টেবিলের মাথায় সৌম্য। একটু ঘুরে ডান দিকে আকাশ, অর্থাৎ সৌম্যর একদম ডান পাশে বসেছে আকাশ। সৌম্যর বাম পাশে একটু ঘুরে ইরা বসেছে। কেউ কোনো কথা বলল না, সবাই চুপচাপ খাওয়ায় ব্যস্ত হয়। ইরার মা আসমানি নওয়ানের উদ্দেশ্যে বলে। আসমানি, তুমিও বসো। আসমানি নওয়ান বলেন। বসতাছি ভাবি, তোমরা খাও। তার দৃষ্টি আকাশের দিকে, প্রায় সবার দৃষ্টি আকাশের দিকে। আকাশ তার পাতের মাছ নিয়ে কাটা বেছে বেছে সন্ধ্যার পুরো প্লেটের চারদিকে সাজিয়ে দিয়েছে, যেন সন্ধ্যা কোনো বাচ্চা। সন্ধ্যা খাওয়া বাদ দিয়ে তার প্লেটের দিকে হা করে চেয়ে আছে। তার মনে হচ্ছে সে 5 বছরের বাচ্চা। সৌম্য ব্যাপারটি খেয়াল করে একটু হাসলো, তারপর অতঃপর বলে। সন্ধ্যা একটু নড়ে চড়ে বসে। আকাশ একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলে। খাও বউ,
মাছ বেছে দিয়েছি বলে এত লজ্জা পাচ্ছ? লজ্জা রেখে খাও, নয়তো আমি খাওয়ানো স্টার্ট করবো। আর আমি খাওয়ালে কিন্তু হাত দিয়ে খাওয়াবো না। সন্ধ্যা দ্রুত ভাত মাখাতে ব্যস্ত হয়। আকাশ হাসলো, এরপর সোজা হয়ে বসে নিজে খাওয়ায় ব্যস্ত হয়। আসমানি নওয়ান একটু এসে আকাশের মাথায় হাত বোলায়। আকাশ ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে চেয়ে মৃদু হেসে বলে, মা, তোমার মাছ দাও, বেছে দিচ্ছে। যতই হোক, মা আমার বহুত হিংসুটে। আসমানি নওয়ান আকাশের কান টেনে বলে, বেয়াদব ছেলে, আমি আমার জান্নাতে দেখা হিংসা করমু? আকাশ ভাবলে সিনভাবে ভাত খায়, যেন সে মহা সত্যি কথা বলেছে। আসমানি নওয়ান হাসলেন। তার ছেলেটা কত মাস পর এভাবে হাসছে ভেবেই বুকটা প্রশান্তিতে ভরে যায় তার। এরপর এগিয়ে এসে সৌম্যর পাশে দাঁড়ায়। সৌম্যকে জিজ্ঞেস করেন, বাসায় মালিককে নিষেধ করছো আব্বা? সৌম্য ছোট্ট করে বলে। আসমানি নওয়ান সৌম্যর মাথায় হাত বুলিয়ে বলেন, তুমি আমারে মা কইয়া ডাকো না কেন আব্বা? সৌম্য বিব্রত বোধ করে। সে মা ডাকতে চাইলেও হঠাৎ করে মা ডাক আসে না। আকাশ পাশ থেকে বলে, তোমার ছোট ছেলে শরম পায় মা, শরম, কঠিন লজ্জা তার। সৌম্য বিরক্ত হয়ে বলে। আকাশ কটমট দৃষ্টিতে চেয়ে বলে, মনে হচ্ছে লজ্জার গোডাউন আছে তোমার কাছে। সৌম্য চোখ ছোট ছোট করে বলে। আকাশ রেগে বলে। সৌম্য ভাবলে হীনভাবে বলে। ওদিকে সকলে খাওয়া রেখে অবাক হয়ে আকাশ আর সৌম্যর দিকে চেয়ে আছে। এইভাবে কোনো ছেলেদের ঝগড়া করতে দেখেনি বোধহয়। সন্ধ্যা আর ইরা সবচেয়ে বেশি অবাক। বিস্ময় দুজনেরই বা হাত মাথায় চলে গিয়েছে। আকাশ দাঁত কিরমির করে তাকায় সৌম্যর দিকে। কি বেয়াদব ভাবা যায়। বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করেছে। আকাশ রেগে বা হাতের কনিষ্ঠ আঙ্গুল সৌম্যর দিকে উঁচিয়ে বলে। মাঝখান থেকে আসমানি নওয়ান কপাল চাপড়ে বলেন, আরে তোমরা দুই ভাই মেয়েদের মতো এইভাবে ঝগড়া করতেছো কেন? আকাশ দাঁত কিরমির করে বলে। মা, তোমার ওই ছোট ছেলে 1 নম্বর ঝগড়ুটে। সৌম্য রেগে বলে। শিমু খেতে খেতে মিটিমিটি হেসে গুনগুন করে বলে, আপনি গুরু, আমি শিষ্য। বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। শিমুর গুনগুনিয়ে গাওয়া গান সবার কানে গিয়েছে। আকাশ আর সৌম্য দুজনেই শিমুর দিকে রেগে তাকিয়ে আছে। শিমু আকাশ আর সৌম্যের দিকে তাকালে দুজনের সাথে চোখাচোখি হতেই থতমত খেয়ে যায়। আকাশ বলে, কি বলছিলে? একই সাথে সৌম্য বলে। শিমু আমতা আমতা করে বলে। হঠাৎ মনে পড়লো, তাই একটু। আকাশ ধমকে বলে। 1 থাপ্পড়ে গান ভুলিয়ে দেবো তোকে। শিমু ঝাঁকি দিয়ে ওঠে। সকলে একে অপরের মুখ চাওয়াচাই করছে। সন্ধ্যা আর ইরা মাথা নিচু করে মিটমিটিয়ে হাসছে। আকাশ সৌম্য দুজনেই ব্যাপারটা খেয়াল করে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে। হাসছো কেন? একই সাথে সৌম্যর ইরার দিকে চেয়ে চোখ পাকিয়ে বলে। সন্ধ্যা ইরা দুজনেই থতমত খেয়ে তাকায়। আকাশ সৌম্যর দিকে চেয়ে বলে। বারবার তুমি আমার কপি করছো কেন? সৌম্য অবাক হওয়ার ভান করে বলে। সৌম্যর কথা এবার সন্ধ্যা শব্দহীন তবে বেশ জোরে হাসে। ফলস্বরূপ মুখের খাবার নাকে উঠে যায়, সমানে কাশতে থাকে। আকাশ সৌম্যকে কিছু বলতে গিয়েও সন্ধ্যার অবস্থায় দেখে দ্রুত সন্ধ্যার দিকে ফিরে তাকায়। পানি এগিয়ে দেয় সন্ধ্যার দিকে। সৌম্য উঠতে গিয়েও আকাশকে পানি দিতে দেখে আর উঠল না। আসমানি নওয়ান সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে বলে, তোমাকে ঝরকার জন্য আমার জান্নাতের এমন হইল, আর একটা কথা কইবা না কেউ। আকাশ সন্ধ্যাকে পানি খাইয়ে দিতে মৃদুস্বরে বলে। ঠিক হয়েছে? সন্ধ্যা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। সৌম্য মাথা নিচু করে খেতে শুরু করলো। ইরা মিটিমিটি হেসে সৌম্যর কানে কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, শিমুর গানটা সুন্দর ছিল, বল। সৌম্য রেগে তাকায় ইরার দিকে। ইরা মেকি হেসে বলে, তুই অনেক কিউট। কথাটা আকাশ শুনতে পেয়ে ইরার দিকে তাকায়। ইরা আকাশকে তাকাতে দেখে আমতা আমতা করে বলে, আকাশ ভাইয়া। সৌম্য রেগে জোরে ধমক দেয়। সৌম্যর ধমকে সবাই সৌম্যর দিকে তাকায়। সৌম্য বিব্রত বোধ করল। আকাশ সৌম্যর দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, এমন সারের মতো চাচালেও খাবে কিভাবে? সৌম্য রেগে বলে। আকাশ সৌম্যকে কিছু বলল না। ইরার দিকে চেয়ে বলে, ইরা, তুমি তো সন্ধ্যার বড় বোন। কতদিন পর দেখা হচ্ছে তোমাদের। সন্ধ্যার সাথে 1 রাত থাকা হচ্ছে তোমার। সন্ধ্যা ভীষণ খুশি হবে তাহলে। সৌম্য কটমট দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। কি বেয়াদব দেখ,
তার বউকে তার থেকে আলাদা রাখার কি টেকনিক বের করেছে। আকাশ সৌম্যর দিকে চেয়ে মনে মনে হাসলো। এরপর সন্ধ্যার দিকে চেয়ে বলে, কি বউ, মামাতো বোন প্লাস ভাবির সাথে এত রাত থাকলে খুশি হবে তো, তাই না? সন্ধ্যা সৌম্যর দিকে তাকালে সৌম্য নিজেকে সামলে নেয়, মৃদু হেসে বলে। সন্ধ্যা হাসলো, সৌম্যও হাসলো। বনু হাসলে তার আর কি লাগে, কিন্তু বনু হাসার জন্য তো তার বউকে চায়নি। এই আকাশ ভাইয়া কুবুদ্ধি দিল, বিরক্তি লাগছে। ইরা হেসে বলে, তাহলে আমি, সন্ধ্যা আর শিমু আজ একসাথে থাকবো। ইরার কথায় সবাই হাসলো। এরপর সবাই টুকটাক কথা বলায় ব্যস্ত হয়। আসমানি নাওয়ান খেতে বসে পড়েছে। আকাশ সৌম্যর দিকে চেয়ে বলে। বেশি কষ্ট হচ্ছে? সৌম্য বিরক্ত হয়ে বলে। আকাশ মাঝখান থেকে বলে, তুমি আবার কি আমাকে দেখাতে চাও? আমি তোমার কিছু দেখতে বিন্দুমাত্র আগ্রহী নই মিস্টার সম্বন্ধে। এসব দেখা দেখি আমার বোন ইরার জন্য তুলে রাখো। সৌম্য আকাশের দিকে কটমট দৃষ্টিতে চেয়ে বলে। আকাশ তেজ দেখিয়ে বলে। কি বললে? বড় ভাইকে অসম্মান করছো? তোমার সাহস তো কম না? সৌম্য মেকরি হেসে বলে। আকাশ কটমট দৃষ্টিতে চেয়ে বলে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি তোমার সম্বন্ধে নট শালা। সৌম্য ভাবলেশীনভাবে বলে। আকাশ দাঁত কিরমির করে তাকায়। সৌম্য মনে মনে হাসে। আকাশ হঠাৎ শব্দ করে বলে। সৌম্য শালা? এতক্ষণ সবাই কথা বলায় ব্যস্ত থাকায় আকাশ আর সৌম্যর কথা সেভাবে শুনতে পায়নি। এবার আকাশ জোরে বলায় সবাই শুনতে পেয়ে আকাশের দিকে তাকায়। আকাশ মৃদু হেসে বলে। শালা ডাকটা আসলে মধুর ডাক, বললেই পরাণ জড়িয়ে যায়। সম্বন্ধে নামটা কে আবিষ্কার করেছে? পুরাই ফালতু। এত মধুর ডাক শালা রেখে অন্য নামে ডাকতে একদম পাঁচে লাগে। এরপর সৌম্যর প্লেটের দিকে ভাতের থালা সহ তরকারি বাটি এগিয়ে দিয়ে বলে। সৌম্য শালা, তুমি খাও, পেট ভরে খাও শালা। আর কিছু তোমার লাগবে শালা? সৌম্যর পাতের খাবার শেষ, মুখে খাবার আছে। আকাশের দিকে তাকিয়ে ভাত চিবোচ্ছে, যেন আকাশকেই চিবোচ্ছে। আকাশ পাত্তা দিল না। তার খাওয়া শেষ। হাত ধোয়ার জন্য উঠে বেসিনের দিকে যায়। সবাই অবাক হয়ে চেয়ে আছে। মানে এদের কি করা উচিত? শালা ডাকবে বলে সম্পর্কেই অস্বীকার করছে। কপাল চাপড়াই সকলে। সৌম্য উঠে গিয়ে আকাশের পিছনে দাঁড়ায়, অতঃপর বলে। আকাশ হাত ধুয়ে উল্টো ঘুরে দাঁড়ায়। সৌম্যর দিকে চোখ ছোট ছোট করে চেয়ে বলে। তোমার বোন কালকে আমার কাছে শ্বশুর করে চলে আসবে, আমার চিন্তা বাদ দাও। একটু থেমে মনে মনে হেসে বলে। এরাকে ছাড়া থাকতে তোমার বেশি কষ্ট হলে আমার রুমে আসো, স্পেশাল তেল আছে, মালিশ করে দেব। যতই হোক সবার বড় ভাই হিসেবে আমার ছোট ভাই বোনদের খুব আদর যত্ন করি। লাগবে তেল মালিশ? সৌম্যর কটমট দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। আকাশ পাত্তা দিল না। সৌম্যকে পাশ করে তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে। লাগলে চলে এসো। সকলে আকাশের দিকে তাকায়। আসমানি নাওয়ান ব্রু কুচকে বলে। কি লাগবো আব্বা? আকাশ একটু হেসে বলে। তোমার ছোট ছেলে জানে মা। সৌম্য হাত ধুয়ে তার ঘরের দিকে বড় বড় পা ফেলে যেতে যেতে রেগে বলে। সবাই একবার আকাশের দিকে তাকাই তো একবার সৌম্যর দিকে। আবারও কপাল চাপড়ায় সকলে। এদের নিয়ে আর পারা যাচ্ছে না। শিমু হেসে বলে। আকাশ ভাই আর সৌম্য ভাইয়া ঝগড়া তো মেয়েদেরও হার মানাবে, সেই তো। শিমুর কথায় সবাই হাসলো। পেরিয়েছে 7 দিন। দুপুরের পর পর তখন আজকের বুকে মেঘ জমতে শুরু করেছে। থেকে থেকে তীব্র বেগে বাতাস বইছে। সমুদ্রের পানিগুলো বাতাসের বেগে উথাল পাতাল হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে এসেছে কক্সবাজারের এই সমুদ্র সৈকতে। মন ভরে আনন্দ করছে। কেউ কেউ অতি উল্লাসে প্রাণ ভরে হাসছে। সমুদ্রের পানিতে নেমে মনের আনন্দে নিজেদের সুখ কুড়িয়ে নিচ্ছে। কিন্তু শান্তি নেই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা সাইফুদ্দিন নওয়ানের মনে। তার জীবনে দুটো প্রাণ, একজন স্ত্রী, আরেকজন তার ছেলে। দুজনেই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ঘৃণা করে তাকে। ভুল করেও যদি কেউ তাকায় তবে সে তার স্ত্রী আর ছেলের চোখে তার জন্য শুধুমাত্র ঘৃণা দেখতে পায়, যা তার জীবনের সব সুখ শান্তি কেড়ে নিয়েছে। কোথাও গিয়ে শান্তি পায় না। আর নিজের বাড়িতে থাকলে তার দুটো প্রাণের ঘৃণা ভরা চাহনি দেখে মনে হয় সে এক জাহান্নামে পুড়ছে। আসমানিকে সে প্রথম দেখে ভীষণ পছন্দ করেছিল। এরপর বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করে এনেছিল তার কাছে। কি শান্ত মেয়ে ছিল, সব সময় চোখ নামিয়ে কথা বলতো তার সাথে। এরপর সে আসমানি নওয়ানকে তার সাথে সহজ হতে শেখায়।
তার বন্ধুত্বপূর্ণ আচরণে আসমানি নওয়ান সহজ হতে হতে তাকে শাসন পর্যন্ত করেছে। সাইফুদ্দিন নওয়ান স্ত্রীর ভালোবাসায় ভরা শাসন মাথা পেতে মেনে নিত। ভীষণ শান্তি পেত সে। এরপর তাদের ঘর আলো করে আসলো আকাশ। সেদিন আসমানি তাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, আমি মা হইছি, আমার তো বিশ্বাসই হয় না। আমার ছেলেরে আমি আকাশের মতো উদার বানামু, ওর নাম আকাশ রাখি। সাইফুদ্দিন নওয়ান হেসেছিলেন, স্ত্রীর কপালে চুমু খেয়ে আবদার করেছিলেন। আসমানি নওয়ান স্বামীর আবদার মেনে হেসে ডেকেছিল, আকাশের আব্বা। সাইফুদ্দিন নওয়ান স্ত্রী সন্তানকে একমাত্র বুকে জড়িয়ে নিয়েছিলেন। এরপর আকাশ ধীরে ধীরে বড় হলো। সাইফুদ্দিন নওয়ান নিজেই আকাশকে মায়ের নেওয়াটা বানিয়েছিলেন। আকাশ তার মাকে ভালোবাসতো। সাইফুদ্দিন নওয়ান স্ত্রী ছেলের ভালোবাসা মুগ্ধ হয়ে দেখতেন। আকাশ মাঝে মাঝে রেগে তার মায়ের সাথে উঁচু গলায় কথা বললে তিনি আকাশকে সেখান থেকে সরিয়ে দিতেন। ভীষণ ভালোবাসে সাইফুদ্দিন নওয়ান তার স্ত্রীকে। কিন্তু সময় আজ কোথায় এনে দাঁড় করিয়েছে তাকে। কথাগুলো ভেবে সাইফুদ্দিন নওয়ানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। হঠাৎ পেছন থেকে একজন বলে ওঠে, নিজের নাম অপরিচিত কণ্ঠে, তাও আবার এরকম সম্বোধনে শুনে সাইফুদ্দিন নওয়ান অবাক হয়ে উল্টো ঘুরে তাকায়। তিনজন পুলিশকে দেখে ভদ্রলোক অবাক হয়। কিছু বলার আগে একটু দূরে আকাশকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। গলার মাঝে কথা আটকে যায়, বুকে চিনচিন ব্যথা করে ওঠে। আকাশ গম্ভীর মুখাবয়বে দাঁড়িয়ে আছে, চোখে মুখে কাঠিন্য। ধীরে ধীরে এগিয়ে এসে বাবার সামনে দাঁড়ায়, বাবার চোখে চোখ রাখে। সাইফুদ্দিন নওয়ান ছেলের চোখে চোখ মেলাতে পারেন না। এই ঘৃণা ভরা চোখ তার শান্তি কেড়ে নেয়। কিন্তু আজ আকাশের চোখ থেকে দৃষ্টি সরল না। কষ্ট হলেও চেয়ে রইল। এতটা অবাক বোধহয় এর আগে কখনো হয়নি। ঢোক গিল বেশ কয়েকবার, বহু কষ্টে বলতে চাইল। মাঝখান থেকে আকাশ শক্ত গলায় বলে ওঠে, আমি তোমার জেলে যাওয়ার ব্যবস্থা করেছি বাবা, চিন্তা করো না। সবচেয়ে নিম্নমানের জেলটাই তোমার জন্য বরাদ্দ করেছে। এত মানুষকে মেরে আর কত উল্লাস করবে, আর কত মুক্ত পথে সরবে। এবার নিজের আসল জায়গায় যাও, যা তোমার প্রাপ্য। সাইফুদ্দিন নওয়ানের চোখ জোড়া ভরে উঠল। ছেলের এত তাচ্ছিল ভরা কথা বুকে কাটার ন্যায় বিঁধল। সে সত্যিই উল্লাস করে। আকাশ তার বাবার জলে ভরা চোখ দেখে দ্রুত চোখ সরিয়ে নেয়, ঢোক গিলে বলে, দয়া করে এসব মিথ্যা জল চোখে আনবে না। অমানুষের চোখের জল আজীবন মিথ্যা, তার অভিনয় পারদর্শী। সাইফুদ্দিন নওয়ানের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। নিজের ছেলেকে চিনতে পারে না। বছর ঘুরে এলো, আজ যেন একটু বেশিই অচেনা লাগছে আকাশকে। ভাঙা গলায় ডাকলো। আকাশ শুনল না বাবার ডাক। সম্পূর্ণ অগ্রাহ্য করে সাইফুদ্দিন নওয়ানের সামনে থেকে সরে দাঁড়ায়। এরপর পুলিশদের উদ্দেশ্য করে বলে, অফিসার, নিয়ে যান ওনাকে। পুলিশ সাইফুদ্দিন নওয়ানের হাতে হাতকড়া পরায়। সাইফুদ্দিন নওয়ান অবাক হয়ে ছেলের পানে চেয়ে রইল। আকাশ উল্টো ঘুরে দুহাত প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে আছে। দৃষ্টি অজানায় দুজন পুলিশ সাইফুদ্দিনের নওয়ানের দুপাশে দাঁড়ায়। এরপর ভদ্রলোককে টেনে নিয়ে যেতে থাকে। সাইফুদ্দিন নওয়ান হাঁটল, তবে একবারও সামনে তাকালো না। ঘাড় বাঁকিয়ে ছেলের পানে তাকিয়ে রইল। যতক্ষণ দেখা যায় চোখের কোণ ঘেঁষে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আকাশকে ডাকতে চাইল কয়েকবার, কিন্তু শক্তিতে কুলালো না। আকাশের দৃষ্টি ধোঁয়াশা সমুদ্রের পানে। পায়ের জুতো খুলে পানির দিকে এগিয়ে যায়। ধীরে ধীরে হাঁটু সমান পানিতে গিয়ে দাঁড়ায়। প্রায় 20 মিনিট একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। চোখ দুটো লাল, নিজেকে কেন যেন ভীষণ একা লাগছে, শূন্য লাগছে ভীষণ। বিদেশ থেকে ফেরার পর সে যখন প্রথম অফিসে জয়েন করলো, তার বাবা তাকে হাতে কলমে সব শিখিয়েছে। বিভিন্ন দেশে যাওয়া লাগলে আকাশকে খুব কম পাঠাতো, বলতো আকাশ মায়ের কাছে থাকতো। 4 বছরের জন্য আকাশ যখন পড়ার জন্য বিদেশ যায়, যাওয়ার আগে সাইফুদ্দিন নওয়ান বলেছিলেন, আসমানি নওয়ান আকাশের বাবাকে চুপ করিয়ে ছেলেকে পড়াতে বিদেশ পাঠিয়েছিলেন। আকাশ সেদিন তার বাবার কাণ্ডে হেসেছিল। মানুষ ছেলে মেয়েকে নিজের দিকে টানে, কিন্তু তার বাবা সব সময় তাকে তার মায়ের আঁচলের তলায় থাকার জন্য ঠেলতো। সে বুঝতো তার বাবা তার মাকে ভীষণ ভালোবাসে, আর সে তার বাবার ছোট্ট প্রাণ। কিন্তু তার মনে প্রশ্ন জাগে, যারা নিরপরাধ নিরীহ নির্দোষ মানুষদের অমানুষের মতো মেরে ফেলে, তারা কি আদৌ ভালোবাসতে পারে? বাবা কি তাকে আর মাকে সত্যি ভালোবেসেছিল, নাকি অভিনয় করতে ভালো লাগতো বলে এমন করত? আকাশের মনে আছে, সে 6টি পোড়া লাশের মাঝে একটি বাচ্চার কয়লা পেয়েছিল।
কি জানি সে কে ছিল। আকাশ তো চেনে না, কিন্তু ওই বাচ্চাটার কি দোষ ছিল? ওই বাচ্চাটার খুনিও তো তারই বাবা। কথাগুলো ভেবে আকাশে দম আটকে আসে। হাঁটু সমান পানিতে হাঁটু গেড়ে বসে। মৃদু বাতাস আকাশের গা ছুঁয়ে যায়। বাতাসের তোড়ে সমুদ্রের পানিতে ঢেউয়ের মাত্রা বাড়ে। পানির ঢেউ একটু পর পর আকাশের কোমরে এসে ধাক্কা খায়। তার দৃষ্টি বাতাসে দুলতে থাকা পানির দিকে। স্বচ্ছ পানিতে তার বাবার কিছুক্ষণ আগের জলে ভরা চোখ দুটো যেন ভাসল। আকাশ ঢোক গিলল। ধীরে ধীরে চোখ জোড়া ঝাপসা হতে থাকে। দু হাতের মাঝে মুখ রেখে চোখ বুজে নেয়। অসহায় কণ্ঠে বিড়বিড় করে। বাবা? আরও একদিন পেরিয়েছে। ঘন জঙ্গল, চারিদিকে শুনশান, নীরব, নিস্তব্ধ। থেকে থেকে দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। শুকনো পাতা মারিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে একজোড়া পা। মুখে মাস্ক, ডান হাতে পিস্তল, বাঁ হাতে চুড়ি, চোখে মুখে কাঠিন্য। পেছন পেছন বায়ান ভীত হয়ে ধীরে ধীরে হাঁটছে। একটু পর পর আশেপাশে তাকালে তার গা কাটা দিয়ে ওঠে, কিন্তু থেমে গেলে স্যার তাকেই গুলি করে খুলি উড়িয়ে দিবে। হঠাৎই সামনে একটু আলোর দেখা পেয়ে বায়ান সামনে দৌড় দেয়। চেঁচিয়ে বলে, স্যার আলো পেয়েছি, আলো পেয়েছি। আকাশ রেগে বলে। আর একটা বাজে বকলে আগে তোমার গলা কাটবো। বায়ান চুপসে যায়। আকাশের বাবা থেমে নেই। বায়ানও আকাশের পাশে হাঁটছে। আরও কিছু দূর গেলে বায়ানের কানে আরও কারো গোঙানির আওয়াজ ভেসে আসে। বায়ান ঢোক গিলল। মিনমিন করে বলে, স্যার আপনি কি ভূত ধরার এক্সপেরিমেন্ট করতে এসছেন? আকাশ থেমে যায়। রেগে তাকায় বায়ানের দিকে। একটু আদ্র অন্ধকারে আকাশের চোখ দুটো শুধু দেখা গেল। বায়ান ঢোক গিলে বলে, স্যার আমার মনে হচ্ছে ভূতের এক্সপেরিমেন্ট করতে এসে আপনাকেই ভূতে ধরছে। কথাটা বলতেই আকাশ বা হাতে ছুরি বায়ানের গলায় ঠেকায়। বায়ান চোখ বড় বড় করে তাকায়। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, মরার শখ জেগেছে, এজন্য ফালতু কথা বন্ধ করছো না, তাই না? বায়ান কাদো কাদো মুখ করে বলে, না না স্যার, আর কিছু বলবো না, আমাকে ছেড়ে দিন স্যার। আকাশ বায়ানকে ছেড়ে আবারও হাঁটতে শুরু করে। পায়ের গতি বাড়িয়েছে। হঠাৎ দাঁড়িয়ে যায় আকাশ, সাথে বায়ানও দাঁড়ায়। এখানে একটা ছোট্ট লাইট জ্বালানো, আলো খুবই অল্প, কিন্তু সামনে দুটো গাছে দুজন মানুষ বাঁধা। বায়ান জিজ্ঞেস করে, ওরা কারা স্যার? আকাশ বিরক্ত হয়ে বলে। তোমার শ্বশুর। বায়ান মাথা চুলকে বলে, আমি তো একটাও বিয়ে করলাম না, এর মধ্যে দুটো শ্বশুর হয়ে গেলাম। আকাশ রেগে তাকালে বায়ান চুপসে গিয়ে বলে, সরি স্যার, আপনি যখন বলছেন তখন ওরা আমার শ্বশুরই হবে। আকাশ বায়ানের কথা কানে নিল না। লোক দুটোর হাত পা মুখ সব বাঁধা, শুধু চোখ খোলা, চোখে মুখে ভীতি। আকাশ ডান হাতের পিস্তল বাঁ হাতে নিল। এরপর মুখ থেকে মাস্ক খুলে ফেলে দেয়। লোক দুটো আকাশের মুখ দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশে ডান হাতে ছুরি নিয়ে বাঁ হাতে পিস্তল ধরে শক্ত করে কয়েকবার এপাশ ওপাশ ঘুরে ঘুরে হাঁটে। লোক দুটো ছটফট করে। আকাশ হাঁটতে হাঁটতে ঘাড় চারদিকে ঘোরার কয়েকবার। এরপর হঠাৎই ঝড়ের বেগে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে। একটি লোকের পায়ের গিরার একটু উপরে ছুরি গেড়ে দেয়। লোকটি বোধ হয় গগন কাঁপানো চিৎকার দিয়েছে, কিন্তু মুখ বাঁধা থাকায় শুধু শব্দ বের হলো। বায়ান ভীত চোখে চেয়ে আছে। আকাশ লোকটির পায়ে গেড়ে দেওয়া চুরি সর্বশক্তি দিয়ে ঘোরায় কয়েকবার। লোকটি গলাকাটা মুরগির ন্যায় ছটফটাতে চাইলেও পারল না, বাধা থাকায়। আকাশ উঠে দাঁড়ায়। লোকটির পায়ে গেড়ে রাখা খাড়া ছুরির ওপর আকাশ তার বাম পা রাখে। এরপর আকাশ লোকটির দিকে তাকায়, ঠান্ডা গলায় বলে, তোদের যত নৃশংসভাবেই মারে না কেন, আমার মনে জ্বালা মিটবে না। কথাটা বলে লোকটির অপর পায়ে পরপর পুরো 6টি গুলি করে দেয়। কথাগুলো বলে বায়ান ঢোক গিলল। নিয়াজ চিন্তিত মুখে বায়ানের দিকে চেয়ে আছে। বায়ানের প্রেশার হাই হয়ে গিয়েছিল, এর জন্য মূলত আকাশ তার কাছে বায়ানকে এনেছে কিছুক্ষণ আগে। নিয়াজ বুঝেছে বায়ান কিছু দেখে ভয় পেয়ে এই অবস্থা হয়েছে। আজ সন্ধ্যার পর আকাশ বায়ানকে নিয়ে কোথায় যেন গিয়েছিল। সেখানে গিয়ে আকাশ কাহিনী ঘটিয়েছে। বায়ানের বলা এতটুকু কাহিনী শুনে নিয়াজ বিরক্ত হয়ে বলে, তোমার তো দেখছিস হার্ট খুব দুর্বল, এটুকুতেই হার্ট অ্যাটাক করতে নিচ্ছিলে? বায়ান ঢোক গিলে বলে, না স্যার, একটুও নয়, আরও আছে। আপনাকে তো
আমি মাত্র ডেমো ক্লাসের কথা বললাম। নিয়াজ ব্রু কুচকে বলে। তাহলে বাকিগুলো বলো। বায়ান ঢোক গিলে বলে। এইসব বললে আমি সত্যিই হার্ট অ্যাটাক করব। আর বলতে পারবো না স্যার। নিয়াজ কিছু বলল না। বায়ান হঠাৎ বলে ওঠে। জানেন স্যার, আপনার বন্ধুর ওই দুটো লোকের ভবিষ্যৎ কেড়ে নিয়েছে। কথাটা শুনে নিয়াজ কেসে ওঠে। অতঃপর বলে। আকাশ তোমার বন্ধু নয়। বায়ান কিছু বলল না। এরপর ভেতর কার খবর সে জানে, এত বছর থেকে দেখছে, বুঝবে না? কেউ মুখে স্বীকার করে না। রাত 12টার কাছাকাছি আকাশ দরজা ঠেলে কেবিনের ভেতর প্রবেশ করলে নিয়াজ তাকায়। বায়ান আকাশকে দেখে ঢোক গিলল। আকাশের গায়ে পাঞ্জাবির ওপর একটা পাতলা কাপড় জড়িয়েছে চাদরের মতো করে। এগিয়ে এসে বায়ানের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে। এখন কি অবস্থা তোমার? বায়ান ঢোক গিলে কথা বের হচ্ছে না তার। আকাশ বায়ানকে চুপ থেকে দেখে ধমকে বলে। কি প্রবলেম তোমার? কথা বলছো না কেন? থাপ্পড় খেতে চাইছো? নিয়াজ উঠে দাঁড়িয়ে বলে। হাত দাও, ও ভয় পাচ্ছে। হাত দুর্বল, কিন্তু তুমি নাকি সেই লোক দুটোর ভবিষ্যৎ কেটে নিয়েছো। আকাশ হাতের ব্যাগের ভেতর থেকে সাদা পাঞ্জাবি প্যান্ট বের করে বলে। হুম। নিয়াজ অবাক হয়ে বলে। লোক দুটোর ভবিষ্যৎ এভাবে কেটে নিলে? আকাশ আবারও ছোট করে বলে। হুম। নিয়াজ আগের চেয়েও অবাক হয়ে বলে। কিভাবে করলে এই কাজ? আকাশ বিরক্ত চোখে তাকায়। বা হাতে ডান হাতের পাঞ্জাবির হাতা গোটাতে এগিয়ে আসে আর গম্ভীর গলায় বলে। এসো, তোমাকে প্র্যাকটিক্যালি করে বুঝিয়ে দিচ্ছি। নিয়াজ দ্রুত দুপা পিছিয়ে গিয়ে বলে। এই না, দূরে থাকো। বায়ান মুখ টিপে হাসে। আকাশ বিরক্ত হয়। পাঞ্জাবির ওপর থেকে চাদর সরিয়ে নিলে রক্তে লাল রঞ্জিত পাঞ্জাবি উন্মুক্ত হয়। নিয়াজ বিস্মিত দৃষ্টিতে তাকায়। ঢোক গিলে বলে। এসব কি আকাশ? আকাশ কিছু বলে না। ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর পাঞ্জাবি প্যান্ট পাল্টে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আকাশ। নিয়াজ থম মেরে দাঁড়িয়েছিল। আকাশকে দেখে আবারও জিজ্ঞেস করে। তুমি ওই লোক দুটোর সাথে কি করেছো? আকাশ দু হাতের পাঞ্জাবির হাতা খুব সুন্দর করে কনুই পর্যন্ত গোটালো। এরপর নিয়াজের দিকে চেয়ে পাকা হেসে বলে। করলাম তো অনেক কিছু। কোনটাটা কি কোনটা বলবো? আগামীকাল ট্রেলার দেখতে পাবে, পরে কখনো সময় করে গল্প করা যাবে। এতটুকু বলে থামে আকাশ। এরপর বাইরে যেতে যেতে বলে। আমার কাপড়গুলো সরিয়ে ফেলো, নয়তো তুমি ফাঁসবে। নিয়াজ অবাক হয়ে চেয়ে আছে আকাশের দিকে। অতঃপর বলে। আকাশ তুমি করলে, আমি কেন ফাঁসবো? আকাশ কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে স্বাভাবিক গলায় বলে। কারণ আমি ফাঁসাবো। নিয়াজ বাঘ হারা হয়ে চেয়ে রইল। মানে একে কি করা উচিত? সে সাহায্যও করবে আবার সেই ফাঁসবে। নিয়াজ কটমট দৃষ্টিতে চেয়ে রইল আকাশের প্রস্থানের দিকে। তবে তার আকাশকে সুবিধা লাগলো না। রাজনীতির ব্যাপারে একটু আধটু ধারণা তার আছে, কিন্তু এই আকাশকে কেমন যেন একটু বেশি অদ্ভুত লাগছে। বুঝতে পারছে না ঠিক। ইনোসেন্ট ফেস বানিয়ে বসে আছে। খুব ভালোই বুঝলো সে আকাশের পিয়ে হয়ে ফেসে গিয়েছে, আর নিয়াজ আকাশের শত্রুরূপী বন্ধু হয়ে ফেসেছে। ঘড়িতে সময় 12টা 30। আকাশ হসপিটাল থেকে ফিরেছে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে শিমুর ঘরের দরজা ঠেলে ভেতরে উকি দিল। ঘর অন্ধকার। অবাক হলো না? সন্ধ্যা এখন লাইট অফ করেই ঘুমায়। ওষুধ খেয়ে প্রায় 99% রিকভার করেছে সে। ঘরে লাইট অফ থাকলেও জিরো লাইট জ্বালানো, এজন্য ভেতরে স্পষ্ট দেখা গেল। শিমু বেডে ঘুমিয়ে থাকলেও সন্ধ্যা নেই। আকাশের ব্রু কুচকে যায়। ঘরের ভেতরে প্রবেশ করে বাথরুমের দরজা চেক করলে দেখলো নেই। চিন্তিত হলো তার সন্ধ্যা মালতী কোথায় গেল। বুক টিপ টিপ করছে। ঘর থেকে বেরিয়ে যেতে গিয়েও থেমে গেল। দ্রুত পায়ে ব্যালকনিতে গিয়ে দেখলো সন্ধ্যা উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। আকাশ 1 সেকেন্ডও সময় নষ্ট না করে সন্ধ্যাকে পেছন থেকে জড়িয়ে ধরে। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। আকাশ ধরেছে বুঝতে পেরে একটুও নড়ল না। আকাশ সন্ধ্যার কাঁধে একটা চুমু খেয়ে বলে। ভয় পাইয়ে দিয়েছে রে সন্ধ্যা মালতী। সন্ধ্যা ঢোক গিল। আকাশ সন্ধ্যাকে তার দিকে ফিরিয়ে জিজ্ঞেস করে। ঘুমাওনি কেন? সন্ধ্যা আকাশের দিকে তাকাই। হাতে তার ফোন ছিল। লিখলো। আপনি আজ সারাদিন কোথায় ছিলেন? আকাশ লেখাটি পড়ে একটু হাসলো। তার বউ তার জন্য চিন্তা করবে। ইস, এমন একটা দিনের জন্য সে কতদিন অপেক্ষা করেছে। আজ সে কাঙ্ক্ষিত দিন পেয়ে গিয়েছে। সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে। বউ? সন্ধ্যার চোখ বুজে নেয়। আকাশ আবারও বলে। আমি যেখানে ছিলাম তুমি সেই জায়গাটা চেনো সন্ধ্যা মালতী।
সন্ধ্যা অবাক হয়। আকাশ কোথায় ছিল সে কিভাবে চিনবে? আকাশ সন্ধ্যাকে ছেড়ে সন্ধ্যার দুগাল দু হাতের আঁচলায় নেয়। সন্ধ্যার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হেসে বলে, একটা ঘরে ছিলাম, সে ঘরের নাম তুমি জানো? সন্ধ্যা ব্রুকুচকে তাকায়। ঘরের আবার নাম থাকে? সে তো কখনো শোনেনি। মাথা নাড়িয়ে বোঝায় সে জানে না। আকাশ হেসে ফেলল। সন্ধ্যা বোকা চোখে তাকায় আকাশের আজগুবি কথা রেখে সে ফোনে টাইপ করে। আমি বকুল গাছতলায় যেতে চাই, আপনি যাবেন? আকাশ অবাক হলো। সন্ধ্যা তাকে এভাবে অফার করেছে? বিশ্বাসই হয় না তার। আকাশ মাথা নিচু করে আবারও একটু হাসলো। এরপর সন্ধ্যার হাত ধরে বাইরে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, তুমি ঘরের নাম জানো সন্ধ্যা মালতী? একটু ভেবে উত্তর দিও, আমি অপেক্ষা করব। আকাশ সন্ধ্যাকে নিয়ে বকুল গাছতলায় এসেছে। চারিদিকে অন্ধকার, তবে চাঁদের আলোয় চারপাশটা জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা নিচু হয়ে শুকিয়ে যাওয়া বকুল ফুল কুড়ায়। বিকেলবেলা আসলে তাজা ফুল পাওয়া যায়। সন্ধ্যার মনে ছিল না। এই রাতে ব্যালকনিতে এসে গাছটি দেখে অনেকগুলো মাস পর আবারও ফুল কুড়ানোর ইচ্ছে জাগলো। শুকনো ফুল তাতে কি, ইচ্ছে পূরণ হচ্ছে এই অনেক। আকাশ দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে দাঁড়িয়ে আছে, দৃষ্টি সন্ধ্যার পানে। সন্ধ্যার চুলগুলো মাটি ছুঁয়েছে। মেয়েটি কি মনোযোগ সহকারে ফুল কুড়াতে ব্যস্ত। আকাশের মনে পড়ল প্রায় 1 বছর আগের কথা। এক বিকেলে সন্ধ্যা এভাবেই ফুল কুড়াচ্ছিল, আর সে ব্যালকনিতে দাঁড়িয়ে সে দৃশ্য দেখছিল। সেদিন তাদের মাঝে কত দূরত্ব ছিল, আজ তাদের মাঝে দূরত্ব কমেছে। আকাশ এগিয়ে গিয়ে দাঁড়ায় সন্ধ্যার পাশে। সন্ধ্যা দুহাত ভর্তি করে বকুল ফুল কুড়িয়েছে। আকাশ সন্ধ্যার পাশে মাটিতে বসলো। সন্ধ্যা আকাশকে খেয়াল করে আকাশের দিকে তাকায়। আকাশ বাঁ হাতে সন্ধ্যাকে টেনে তার কোলে বসালো। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ ডান হাতে 2 আঙ্গুল দিয়ে সন্ধ্যার কপালে একটা টোকা দিয়ে বলে, চোখ ছোট করো, দেখতে পেতনিদের মতো লাগে। সন্ধ্যা চোখ পাকিয়ে তাকায়। আকাশ হেসে তার বুকে ডান হাত রেখে একটু নাটকীয় ভঙ্গিতে বলে, হায় আল্লাহ, মারাত্মক ভয় পেলাম তো বউ। সন্ধ্যা আকাশের ভঙ্গিমায় না চাইতেও একটু হাসলো, সাথে সাথে আবার হাসি থামায়। নয়তো আকাশ এটা নিয়েও মজা করবে, সে জানে। সন্ধ্যার 2 হাতের মুঠোয় থাকা ফুলগুলো আকাশ তার 1 হাতের মুঠোয় নিয়ে নেয়। সন্ধ্যা ব্রুকুচকে তাকায়। আকাশ সন্ধ্যার মুখের দিকে চেয়ে মৃদুস্বরে বলে, বকুল ফুলের গল্প আরেকদিন শোনাবো তোমায়, আজ এসব রাখো বউ। সন্ধ্যার মনে হলো আকাশের কণ্ঠ কেঁপেছে। সন্ধ্যা আকাশের দিকে তাকালে আকাশের দৃষ্টিতে তার দৃষ্টি মিলিত হলে মেয়েটি থমকায়। সন্ধ্যা মাথা নিচু করে নেয়। আকাশের কোল থেকে উঠতে নিলে আকাশ 2 হাতে সন্ধ্যাকে তার সাথে শক্ত করে চেপে ধরে। ডান হাত সন্ধ্যার শাড়ির ভাঁজে রাখে। সন্ধ্যা 2 হাতে আকাশের হাত চেপে ধরে। শুকনো ঢোক গিলে তাকায়। আকাশ সন্ধ্যার চোখে চোখ রেখে মোহনীয় গলায় বলে, 100 হাত দূরত্ব কমিয়ে পাশে বসতে দিয়ে নিজে তো সর্বনাশ করলে, এবার তোমার মাঝে আমার ভাসতে হবে সন্ধ্যা মালতী। এতটুকু বলে সন্ধ্যার গলায় মুখ গুজে আকাশ ডান হাতেই সন্ধ্যার উন্মুক্ত পেটে আলতো করে হাত বোলায়। চোখ বুজে রেখে সন্ধ্যার গলায় নাক ঘষে অধৈর্য গলায় বলে, উফ, আর ওয়েট করা যাবে না, কনফার্ম বউ। সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ মাথা উঁচু করে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা মাথা নিচু করে রেখেছে। আকাশ সন্ধ্যাকে তার কোলে বা হাতের উপর হঠাৎই আধশোয়া করে দেয়। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। উঠতে নেয় তার আগে আকাশ তার মুখ এগিয়ে গিয়ে সন্ধ্যার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। সন্ধ্যার শরীরে নেতিয়ে পড়ে, চোখ বুজে নেয়। আকাশ বা হাতের উপর ছেড়ে দেয়া সন্ধ্যার শরীর তার বুকে টেনে নেয়। সন্ধ্যাকে ছাড়েনি। ডান হাতে সন্ধ্যার কাঁধ থেকে শাড়ির আঁচল নামিয়ে নেয়। 2 হাতে সন্ধ্যাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। সন্ধ্যা একটুখানি ছটফটানো ছাড়া পাওয়ার জন্য। আকাশ ছাড়ল না। ওভাবে সন্ধ্যাকে নিয়ে শক্ত মাটিতে শুয়ে পড়ে। আকাশের হাতের বেচরণ এলোমেলো হয়। সন্ধ্যা আকাশের হাব ভাব বুঝে ছটফট করে। এই লোক কি পাগল? কোথায় কি করে? সন্ধ্যার ছটফটানি বাড়লেও আকাশের হুঁশ নেই। এক পর্যায়ে সন্ধ্যা 2 হাতে আকাশকে জোরে ধাক্কা দেয়। আকাশ একটু সরে যায় সন্ধ্যার উপর থেকে। সন্ধ্যা দ্রুত উঠতে নিলে আকাশ 2 হাতে সন্ধ্যাকে শক্ত করে চেপে ধরে, ধমকে ডাকে, সন্ধ্যা মালতী। সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ ঢোকিল। সন্ধ্যার গলায় 2টো চুমু খেয়ে নরম গলায় বলে, ডিস্টার্ব করো না বউ, রেগে যাচ্ছি আমি।
কথাটা বলে আকাশ সন্ধ্যার গলা থেকে মুখ তুলে সন্ধ্যার মুখের উপর মুখ নিয়ে যায়। সন্ধ্যার দু চোখের পাতায় দুটো করে চুমু আঁকে। এরপর সন্ধ্যার পিঠের নিচে হাত দিয়ে সন্ধ্যাকে তার উপর উঠিয়ে নেয়। ডান হাত সন্ধ্যার ঘাড়ের পেছনে চুলের ভাঁজে রেখে আবারও নিজের বাসনা পূরণে ব্যস্ত হয়। সৌম্য আর ইরার ঘুম আসছিল না বলে ঘর থেকে বেরিয়ে বাগানের দিকে আসছিল। ইরা সৌম্য দুজনেই টুকটাক কথা বলছে। সময় যতই পেরোয় সৌম্যর গলা আরও কাছ থেকে পায়। সন্ধ্যা আকাশকে ঠেলে সরিয়ে উঠতে চাইল, কিন্তু আকাশের শক্তির কাছে সাথে পারছে না। এক সময় বেশ কসরত করেই সন্ধ্যা নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁপায়। আকাশ বিরক্ত হয়। সন্ধ্যাকে আবারও টেনে নিতে চাইলে সন্ধ্যা হাত দিয়ে আকাশকে আটকাতে গিয়ে আকাশের ডান গালে থাপ্পড়ের মতো হয়ে যায়। আকাশ বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা নিজেও বুঝতে পারেনি এমনটা হবে। মেয়েটা অসহায় চোখে তাকায়। আকাশের প্রচণ্ড রাগ হলো। চোয়াল শক্ত করে সন্ধ্যার দিকে তাকায়। আকাশের দৃষ্টিতে সন্ধ্যা ভয় পায় একটু। আকাশ সন্ধ্যার কোমর থেকে হাত সরিয়ে নিয়ে শক্ত হাতে সন্ধ্যাকে ঠেলে তার উপর থেকে সরিয়ে দেয়। এরপর এক সেকেন্ডও সময় নষ্ট না করে উঠে দাঁড়ায়। চোখে মুখে প্রচণ্ড রাগ। ইচ্ছে তো করছে সন্ধ্যার গালে দুটো থাপ্পড় লাগাতে। ডান হাত মুঠো পাকিয়ে চোখ বুজে নেয়। সন্ধ্যা শাড়ির আঁচল ঠিক করে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। খারাপ লাগছে মেয়েটার। এভাবে থাপ্পড় মারা উচিত হয়নি, কিন্তু সে তো ইচ্ছে করে থাপ্পড় মারেনি। কাছে ফোন নেই, থাকলে আকাশকে বলতো সে ইচ্ছে করে মারেনি। সন্ধ্যা বুঝেছে আকাশ রেগে গিয়েছে। একটু আগে তার দিকে ভীষণ রেগে তাকিয়েছিল। কি করবে বুঝতে পারছে না মেয়েটা। আকাশকে একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সন্ধ্যা ঢোক গেল। অনেক দোনামোনা করে সন্ধ্যার ডান হাত এগিয়ে নিয়ে আকাশের হাত ধরলে আকাশ সাথে সাথে সন্ধ্যার হাত ছাড়া মেরে সরিয়ে দেয়। চোখের পলকে এগিয়ে এসে সন্ধ্যার গাল চেপে ধরে রাগান্বিত স্বরে বলে, বোনও তুমি আমার কাছে আসতে পারবো না আমি? ইচ্ছে না থাকলে ভালোভাবে বলা যায় না? থাপ্পড় দিলে কেন? সন্ধ্যা ঢোক গিলে ভীত চোখে তাকায় আকাশের দিকে। আকাশের কণ্ঠ বেশ জোরে ছিল, যার ফলে সৌম্য আর ইরা দ্রুত পায়ে এদিকে এগিয়ে আসে। আকাশ আর সন্ধ্যাকে এভাবে দেখে দুজনেই অবাক হয়। সৌম্য তার ফোনের ফ্ল্যাশ আকাশ আর সন্ধ্যার দিকে তাক করে অবাক হয়ে বলে। সৌম্যর উপস্থিতি আকাশের রাগে যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। বোন থাপ্পড় মেরে দূরে সরাই, ভাই এসে তাদের মধ্যে বা হাত ঢোকায়। আকাশ সন্ধ্যার গাল আগের চেয়েও শক্ত করে চেপে ধরে। সন্ধ্যা গালে ব্যথা পায়। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, কথা বলছো না কেন? বলো, কি প্রবলেম তোমার? সন্ধ্যা ভয়ে কেঁপে ওঠে। আকাশ রেগে তাকিয়ে আছে সন্ধ্যার দিকে। সৌম্য এগিয়ে এসে বলে। আকাশ চোখ বুঝলো। রাগে মাথা ফেটে যাচ্ছে, আর পারছে না এদের নিয়ে। রাগ নিয়ে চরম বিরক্ত হয়ে সন্ধ্যার গাল ছেড়ে সন্ধ্যার কাঁধ ধরে এক প্রকার ধাক্কা দিয়ে সৌম্যর বুকে ঠেসে ধরে। সৌম্য, সন্ধ্যা, ইরা তিনজনই অবাক হয় আকাশের কাণ্ডে। বিস্ময় চোখে তাকায় আকাশের দিকে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, ফিডার খাস তো তুই? থাক, ভাইয়ের কোলে উঠে বসে থাক। আমার আশেপাশে আসলে মার একটাও মাটিতে পড়বে না। কথাগুলো বলে আকাশ সন্ধ্যার কাজ ছেড়ে দেয়। এরপর সৌম্যর দিকে ভস্ম করে দেওয়া চোখে চেয়ে বলে, তোমার প্রাণের বোনকে কোলে নাও, কোলে নিয়ে ফিডার খাও বসে বসে। কথাগুলো বলে আকাশ সন্ধ্যার দিকে একবার কড়া দৃষ্টি নিক্ষেপ করে বড় বড় পা ফেলে বাড়ির দিকে এগিয়ে যায়। রাগে শরীর রিরি করছে। মেজাজ চরম লেভেলের খারাপ হয়েছে। জাস্ট নিতে পারছে না এদের। এদিকে সৌম্য, ইরা, সন্ধ্যা হতভম্ব হয়ে চেয়ে আছে আকাশের প্রস্থানের দিকে। সৌম্য নিজেকে সামলে সন্ধ্যাকে তার সামনে দাঁড় করিয়ে বলে। সন্ধ্যা তার ভাইয়ের দিকে চেয়ে ঢোক গেল। কি বলবে সে? আকাশ তার কাছে আসতে চেয়েছিল বলে সে থাপ্পড় মেরেছে, এটা কিভাবে বলবে? পাশ থেকে ইরা বলে, কি হয়েছে সন্ধ্যা? সন্ধ্যা সৌম্য আর ইরার দিকে তাকায়, যারা তার দিকে প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে। সন্ধ্যা সৌম্যের হাত থেকে ফোন নিয়ে টাইপ করে, কিছু না ভাইয়া, উনি আমার উপর রাগ করেছেন, আমি যাচ্ছি। এরপর সৌম্যের হাতে ফোন ধরিয়ে দিয়ে সন্ধ্যা দৌড় দেয় আকাশের যেদিকে গিয়েছে সেদিকে। সৌম্য, ইরা দৌড়ানো সন্ধ্যার দিকে তাকালো। এরপর একে অপরের মুখ চাওয়াচাই করে দুজনেই হাসলো। সৌম্য স্বাভাবিক হয়ে বলে। ইরা জবাবে বলে, সন্ধ্যা তো বল আকাশ ভাইয়া রেগে গিয়েছে, বাদ দে ওদের মধ্যের ব্যাপার। একটু থেমে মৃদু হেসে বলে, সন্ধ্যা অনেক পাল্টে গিয়েছে।
আকাশ ভাইয়াকে বুঝতে শিখেছে, ভালো লাগছে দেখে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। ইরার হাত ধরে হাঁটতে হাঁটতে মৃদুস্বরে বলে। ইরার মুখ মলিন হয়, বলে। তুই কতদিন হেসেছিস সৌম্য? সৌম্য একটু হেসে উত্তর দেয়, একটু থেমে বলে। ইরার চোখের কোণে পানি। গত 5 দিন আগে সৌম্য তার বাবার কবর দেখাতে নিয়ে গিয়েছিল তাকে। ইরা ভীষণ কেঁদেছিল সেদিন, এরপর আর কাঁদেনি, কিন্তু তার থেকে 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 দম বন্ধ লাগে। সে বাবাকে ছাড়া কয়টা দিন থাকতেই তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর সন্ধ্যার সৌম্য ছোট থেকে বাবা মা কাউকেই পাশে পায়নি। কত কষ্ট করেছে এরা 2 ভাই বোন। ইরা তো নিজেই সাক্ষী এসবের। ইরা ভাঙা গলায় বলে। আমি তোকে কখনো ছেড়ে যাব না সৌম্য। সৌম্য বেশ অনেকক্ষণ চুপ থাকলো। বাগানের এক কোণায় দাঁড়িয়েছে, দৃষ্টি আকাশের পানে ধরা গলায় বলে। ইরা সৌম্যর বাহুতে মাথা ঠেকিয়ে চোখ বুজে রইল। বন্ধ চোখ বেয়ে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মনে মনে খুব করে আল্লাহকে বলল, আল্লাহ, আমার সৌম্যকে আর দুঃখ দিও না। সন্ধ্যা পিছু পিছু দৌড়ে আসছে। আকাশ বুঝতে পেরেও দাঁড়ালো না, উল্টে পায়ের গতি বাড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আকাশ কি পায়ের গতি বাড়াতে দেখে সন্ধ্যার অসহায় লাগলো। সে তো ডাকতেও পারছে না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে মেয়েটা। সিঁড়ির মাথায় উঠে দেখলো আকাশ তার রুমে ঢুকছে। সন্ধ্যা আবারও দৌড় দিল। এক দৌড়ে আকাশের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। আকাশ দরজা লাগাতে নিলে সামনে সন্ধ্যাকে দেখে থেমে গেল। এলোমেলো সন্ধ্যাকে এক পলক দেখে সন্ধ্যার মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। সন্ধ্যা কেঁপে ওঠে, অসহায় চোখে তাকালো। আকাশের এত রাগ কেন মেয়েটা ভেবে পায় না। এগিয়ে গিয়ে বেশ কয়েকবার দরজায় ধাক্কা দেয়, কিন্তু আকাশ দরজা খুলল না। সন্ধ্যা তো ডাকতে পারবে না, ভীষণ অসহায় লাগছে তার। আরও অনেকক্ষণ দরজা ধাক্কালো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। সন্ধ্যার চোখের কোণে পানি জমলো। সে ইচ্ছে করে আকাশকে মারেনি, এতটুকু বলতে পারলেও শান্তি পেত। আকাশ থেকে ভুল বুঝে কত রাগ দেখালো। সন্ধ্যা আবারও দরজা ধাক্কায়। খুব করে ডাকতে ইচ্ছে করলো আকাশকে, কিন্তু গলায় আওয়াজ তো বের হয় না। ভীষণ কান্না পাচ্ছে তার। সৌম্য ইরা সন্ধ্যাকে আকাশের দরজার পানে দাঁড়িয়ে দরজা ধাক্কাতে দেখে অবাক হয়। সৌম্য এগিয়ে এসে ডাকে। ভাইয়ের ডাকে সন্ধ্যা কান্না গিলে নিল। মাথা নিচু করে সোজা হয়ে দাঁড়ালো। সৌম্য মৃদুস্বরে বলে। সন্ধ্যা মাথা তোলে না। ইরা ব্রুকুচকে বলে, কি হয়েছে সন্ধ্যা, বলো আমাদের। সৌম্য আকাশের বন্ধ দরজার দিকে তাকালো একবার। বিরক্ত হলো। তার বোন যদি অপরাধ করেও থাকে তাতে এমন করার কি আছে? অসহ্যকর লোক একটা। অতঃপর সন্ধ্যার দিকে চেয়ে কিছুটা আওয়াজ করে বলে। সৌম্য কথাটা বলার সাথে সাথে আকাশ দরজা খুলে দাঁড়ায়। সৌম্যর দিকে খেয়ে ফেলা চোখে তাকায়। সৌম্য ব্রু কুচকে চেয়ে আছে। কথাটা জোরে বলেছে আকাশকে শোনানোর জন্যই। কান টেনেছে, মাথা বেরিয়েছে। তার বোনটা কষ্ট পাচ্ছে, আর এই লোক ঘরে দরজা আটকে আরামে বসে আছে। এরা মিটি মিটি হাসলো। সন্ধ্যার অবাক হয়ে তাকায় আকাশের দিকে। আকাশ ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে সৌম্যর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমার বউয়ের কানে কুমন্ত্রণা দিচ্ছ? তোমার সাহস তো কম না? সৌম্য ব্রু কুচকে বলে। আকাশ দাঁত কিরমির করে বলে, সব দোষ তোমার। আমার বউকে কিছু শেখাতে পারোনি, এখন এসে আরেক কুমন্ত্রণা দিতে। ভুলেও আমার বউকে উল্টাপাল্টা বলে ভোলাতে আসবে না। কথাটা বলে আকাশ সৌম্যকে কিছুটা ধাক্কা দেয়। সৌম্য এক পা পিছিয়ে যায়। বিরক্ত হয় আকাশের কাজে ও কথায়। আকাশ এক সেকেন্ডও সময় নষ্ট না করে সন্ধ্যার হাত ধরে টেনে ঘরের ভিতর গিয়ে সৌম্যর মুখের উপর ঠাস করে দরজা আটকে দেয়। সৌম্য হতাশার নিঃশ্বাস ফেলে বন্ধ ঘরের দরজার দিকে চেয়ে রইল। ইরা সৌম্যর হাত ধরে টেনে তাদের ঘরের দিকে যেতে যেতে বলে, তুই ইচ্ছে করে আকাশ ভাইয়াকে রাগাস? সৌম্য একটু হাসলো, কিছু বলল না। আকাশ তার ঘরে এসে সন্ধ্যার হাত ছেড়ে দেয়। সন্ধ্যার দিকে একবার তাকালোও না। বড় বড় পা ফেলে বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে উল্টো দিকে মুখ ফিরিয়ে থাকে। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে রইল। আকাশের পরনে শুধু একটি সাদা প্যান্ট। ঘরে এসে হয়তো পাঞ্জাবি খুলেছে। ফর্সা পিঠ লাইটের আলোয় জ্বলজ্বল করছে। সন্ধ্যা আকাশকে আগে এভাবে দেখলেও খেয়াল করেনি, তবে আজ খেয়াল করেছে। আকাশের গায়ের রং আর তার গায়ের রঙের মাঝে অনেক তফাৎ। কথাটি ভাবলে সন্ধ্যার মন খারাপ হয়। গ্রামে থাকতে সব সময় শুনেছে ছেলেরা নিজেদের চেয়ে আরেকটু সুন্দর মেয়ে বিয়ে করতে চায়, আরেকটু ফর্সা মেয়ে বিয়ে করতে চায়। তার সৎ মাও তাকে গায়ের রং নিয়ে অনেক কথা শোনাতো। ছেলেরা শ্যামা হলে ফর্সা মেয়ে চায়, সেখানে আকাশ নিজেই কত ফর্সা, আর সে চাপা রঙের। আকাশের কি একটা
নিয়ে মন খারাপ হয়? আবার ভাবে আকাশ যে তাকে ভালোবাসে, কিন্তু আকাশ তাকে ভালোবাসলেও তার গায়ের রং নিয়ে আকাশের মন খারাপ হয় না তো? এটা কি সম্ভব নয়? হঠাৎ আকাশকে তার উপর এভাবে রাখতে দেখে মেয়েটির মাথায় উদ্ভট সব চিন্তা আসে। এসব ভেবে সন্ধ্যার আরও মন খারাপ হয়। আকাশ উল্টো হয়ে শুয়ে থাকলেও তার সামনে থেকে একটু ডান দিকে সরে একটা আয়না আছে, যেখানে সন্ধ্যাকে দেখা যাচ্ছে। আকাশ মাথা নিচু করে দাঁড়ানো সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যাকে একটু নড়তে না দেখে গম্ভীর স্বরে বলে, দাঁড়িয়ে আছো কেন? যাও তোমার ভাইয়ের কাছে, তোমার প্রাণের ভাই তোমাকে ডাকছে, যাও। এখানে কি? সন্ধ্যার মাথা এখনো নিচু। হঠাৎ আকাশের কথাই কেঁপে ওঠে। একটু নড়ে চড়ে দাঁড়াতেই আকাশ ধমকে বলে, এই ঘর থেকে এক পা বের হও, শুধু তোমার 2 পা কেটে এক পা তোমার ভাইয়ের হাতে ধরিয়ে দেব, আরেক পা তোমার হাতে ধরিয়ে দেব। যত সব বেয়াদব বৌশাল এসে জুড়েছে আমার কপালে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় পিঠ ফিরিয়ে রাখা আকাশের দিকে। আকাশ চুপ হয়ে গেল। আয়নায় সৃষ্ট সন্ধ্যার দিকে চেয়ে আছে। যদিও এমন রাগ পড়ে গিয়েছে, কিন্তু সন্ধ্যার কাছে যায় না। ওই সময়ে থাপ্পড় ব্যাপারটা এখনো আকাশে ঠিক হজম হচ্ছে না। সন্ধ্যা আবারও মাথা নিচু করে নেয়। সে এই ঘর থেকে বের হলে আকাশ আরও রেগে যাবে, কিন্তু সে এই ঘর থেকে বের না হলে কোথায় থাকবে? এই ঘরে কথাটা ভেবে সন্ধ্যা ঢোক গেল। আকাশের সাথে অনেকটা স্বাভাবিক হলেও আকাশের সাথে কখনো থাকা হয়নি। সন্ধ্যা নিজেকে বোঝালো সে আকাশের সাথেই থাকবে। এমনিতেই আকাশ রেগে গিয়েছে তার কাজে, এখন এখানে থাকতে না চাইলে আরও রেগে যাবে। তাছাড়া আকাশের বলা তখনকার, বউ না তুমি আমার কাছে আসতে পারবো না আমি? এই কথাটি সন্ধ্যার মনে একটু নাড়া দিয়েছে, কিন্তু সে তো ইচ্ছে করে থাপ্পড় দেয়নি। এটা কিভাবে বলবে সে? আকাশের দিকে তাকালে দেখলো আকাশ এখনো নড়চড়বিহীন শুয়ে আছে। সন্ধ্যা ধীর পায়ে এগিয়ে আসে আকাশের দিকে। আকাশ সন্ধ্যাকে এগিয়ে আসতে দেখে চোখ বুজে নেয়। তার মাথায় যে কি চলে! সন্ধ্যা আকাশের পাশে দাঁড়িয়ে একটু ঝুঁকে আকাশকে দেখার চেষ্টা করে। আকাশের চোখ বন্ধ দেখে ভাবলো আকাশ ঘুমিয়ে পড়েছে। মেয়েটার মন খারাপ হলো। সে তো আকাশকে বলতেই পারলো না যে সে ইচ্ছে করে থাপ্পড় মারেনি। আকাশ বিছানার এক সাইডে শুয়েছে। অপর পাশে আকাশের ফোন দেখে ভাবলো সে ফোনে লিখে রেখে দিবে যে সে ইচ্ছে করে আকাশকে থাপ্পড় মারেনি। ভাবনা অনুযায়ী সন্ধ্যা বিছানার অপর পাশে যায়। আকাশের ফোন তুলে নিয়ে ফোনের আলো অন করবার সাথে সাথে একটি ভিডিও অন হয়। ঠিক ভিডিও নয়, মনে হচ্ছে কেউ লাইভ করছে। সন্ধ্যার ব্রু কুঁচকে যায়। ফেসবুকের নিউজ ফিড দেখে লাস্ট ফোন রাখা হয়েছিল বোধহয়, এই জন্য সন্ধ্যা ফোনের আলো অন করতে ভিডিও অন হয়। সাউন্ড একদমই কমানো, তাই শোনা যাচ্ছে না। সন্ধ্যা সাউন্ড বাড়ালো না। ভিডিওতে দুটো লাশ শোয়ানো, দুটো লাশের ওপর সাদা কাপড় টানা। সন্ধ্যা একটু ভয় পেয়ে ফোনের ব্যাক বাটনে চাপ দিতে গিয়েও দিল না। দুজন লোকের হাত সজ্জল ছবি দেখানো হয়। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। এই লোক দুটোকে তো সে কখনো ভুলতে পারে না। মুহূর্তেই মেয়েটার চোখ ভরে উঠল, শরীর কাঁপছে মৃদু। এরপর ভিডিওতে লাশগুলোর ওপর থেকে কাপড় সরিয়ে দেয়। সন্ধ্যার মাথা ঘুরে ওঠে, ডান হাতে মুখ চেপে ধরে। এই মানুষ দুটোর কোনো অস্তিত্বই নেই। দুজনেরই চোখ দুটো একদম উপড়ে ফেলেছে। মাথা মুখ পুরো থেতলে দিয়েছে। পুরো শরীরের কোথাও কোনো অস্তিত্ব নেই। দুহাত দুপা একদম আলাদা করে কাটা, যে হাত পাগুলো এক একটা 4টে খণ্ড করেছে। পুরো শরীর ছুরি দিয়ে শুধু কেটেছে মনে হলো। সন্ধ্যার আর সহ্য হলো না। এত এত রক্তর সাথে এমন বিভৎস অবস্থা দেখে তার ভেতর উল্টে আসছে। হাত থেকে ফোন পড়ে যায়। এক পা বাড়ানোর আগেই গড়গড় করে বমি করে দেয়। আকাশ এতক্ষণ ব্রুকুচকে সন্ধ্যাকে দেখছিল। সে বুঝতে পারছিল না সন্ধ্যা তার ফোনে কি দেখছে। হঠাৎ সন্ধ্যার হাত থেকে ফোন পড়ার সাথে সন্ধ্যাকে এইভাবে বমি করতে দেখে আকাশ হতভম্ব হয়ে যায়। এক সেকেন্ডও সময় নষ্ট না করে দ্রুত বেড থেকে নেমে সন্ধ্যার দুর্বল কম্পনত শরীর আগলে নেয়। বাঁ হাতে সন্ধ্যার কোমর শক্ত করে জোরে ধরে তার ডান হাতে সন্ধ্যার গালে হাত দিয়ে ভীত কণ্ঠে বলে, কি হচ্ছে সন্ধ্যা বলতে? সন্ধ্যা ঝাপসা চোখে আকাশকে দেখে। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। আকাশ ডান হাতে সন্ধ্যার মুখে লেগে থাকা বমি মুছে দিল। ভয়ে তার বুকটা কাঁপছে। কি হয়েছে তার? সন্ধ্যা মালতীর একটু আগে তো ভালো ছিল। ডান হাত বাড়িয়ে সন্ধ্যার গাল চেক করলো। জ্বর নেই তো? তবে এভাবে বমি করলো কেন বুঝতে পারে না আকাশ। সন্ধ্যার দিকে চেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, সরি বউ, তোমার কিচ্ছু হবে না। এরপর সন্ধ্যাকে কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমে যায়। সন্ধ্যাকে কোল থেকে নামিয়ে দিয়ে
দাঁড় করায়, বা হাতে সন্ধ্যাকে তার সাথে জড়িয়ে নিয়ে ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ায়। ডান হাত চালিয়ে দ্রুত ঝর্ণা ছেড়ে দেয়। সন্ধ্যা এতক্ষণ বুঝতে পারেনি আকাশ কি করতে চাইছে। উপর থেকে ঝপঝপ করে পানি পড়তে দেখে সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। এত রাতে কেউ গোসল করে? সন্ধ্যা তার দুর্বল হাতে আকাশকে ঠেলে সরাতে চাইল। আকাশ দু হাতে সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে, শান্ত থাকো সন্ধ্যামালতী, মাথায় পানি দিলে তোমার ভালো লাগবে। সন্ধ্যা শান্ত হলো। যদিও এত রাতে শরীরে পানি পড়ায় হালকা ঠান্ডা লাগছে, কিন্তু এতক্ষণ মাথা কেমন যেন ঝিম ধরেছিল। এখন মাথায় পানি পেয়ে ভালো লাগছে। তার মুখ ঠেকেছে আকাশের উন্মুক্ত বুকে, চোখ বুজে রেখেছে। আকাশ ভিজতে ভিজতে একবার অসহায় কণ্ঠে আওড়ায়, সরি বউ, আর বকবো না তোমায়। সন্ধ্যার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে ওঠে। কিছুক্ষণ পর আকাশ ঝর্ণা বন্ধ করে দেয়। সন্ধ্যার মাথায় একটা চুমু খায়, এরপর জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে সন্ধ্যামালতী? সন্ধ্যা আকাশের থেকে একটু দূরে সরে দাঁড়ায়। আকাশ কিছু বলল না। কিছুক্ষণ আগে সন্ধ্যা একদম নেতিয়েছিল, কিন্তু এখন কিছুটা স্বাভাবিক লাগছে। আকাশ তবুও আবারও জিজ্ঞেস করে। খারাপ লাগছে সন্ধ্যামালতী? সন্ধ্যা আকাশের দিকে তাকায়, মাথা নাড়িয়ে বোঝায় তার খারাপ লাগছে না। আকাশ কিছু বলল না। ওয়াশরুম থেকে বেরিয়ে যায়, কভার থেকে একটি শাড়ি নেয়, শাড়ির ভাঁজে প্রয়োজনীয় সব রেখে ওয়াশরুমে এসে সন্ধ্যার দিকে বাড়িয়ে দেয়। সন্ধ্যা আকাশের হাতে একটি সাদা রঙের শাড়ি দেখে অবাক হলো। শাড়িটা নতুন লাগলো তার কাছে। সন্ধ্যা ভাবছিল সে এই ঘর থেকে তার ঘরে ভেজা পায়ে কিভাবে যাবে। সন্ধ্যাকে চুপ দেখে আকাশ তাড়া দিয়ে বলে, দ্রুত চেঞ্জ করে এসো, নতুন ঠান্ডা লাগবে। সন্ধ্যা আকাশের হাত থেকে শাড়ি নেয়। আকাশ সন্ধ্যাকে শাড়ি দিয়ে এসে মেঝে থেকে তার ফোন কুড়িয়ে নেয়। একটি ভিডিও অন হয়েও অফ হয়ে গেল। কিছুক্ষণ আগে লাইভটি শেষ করেছে। আকাশ স্কিপ করে করে ভিডিওটি দেখলো। মুখাবয়বে কোনো অভিব্যক্ত নেই, তবে বুঝলো সন্ধ্যার এসব দেখে এই অবস্থা হয়েছে। ফোনটি বেডের ওপর রেখে মেঝেতে ছিটিয়ে থাকা বমিগুলো পরিষ্কার করলো আকাশ। সন্ধ্যা ওয়াশরুম থেকে বেরিয়েছে। আকাশ তার সব কাজ শেষ করে সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যা খুব গুছিয়ে শাড়িটি পরেছে, সন্ধ্যা ভেজা চুলগুলো ছেড়ে দেওয়া। সন্ধ্যা আকাশকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে মাথা নিচু করে নেয়। আকাশ এগিয়ে এসে মৃদুস্বরে বলে, বসো সন্ধ্যামালতী, আমি 5 মিনিটে আসছি। এরপর আকাশ ওয়াশরুমে চলে যায়। সন্ধ্যা এগিয়ে গিয়ে বিছানার উপর বসে। আকাশ 5 মিনিটের আগেই শাওয়ার নিয়ে বেরোয়। এগিয়ে এসে সন্ধ্যার ভেজা চুলগুলো তাওয়াল দিয়ে মুছতে লাগলো। সন্ধ্যা অবাক হলো হঠাৎ আকাশের থেকে এরকম যত্ন পেয়ে, তবে শান্ত থাকলো। আকাশ ভালোভাবে চুলের পানি মুছে দিল। এরপর বেডের উপর এক পা তুলে সন্ধ্যার সামনে বসে তার ফোন নিয়ে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিলে সন্ধ্যা আকাশের ফোন নিয়ে টাইপ করে। ওই লোকগুলোকে এভাবে কে মেরেছে আপনি জানেন? আকাশ লেখাটি পড়ে ব্রু কুচকে বলে। আমার জানার কথা সন্ধ্যামালতী। সন্ধ্যা দুদিকে মাথা নাড়ালো। আসলে সামনে যে থাকে আমরা আমাদের কৌতূহল মেটাতে তাকে প্রশ্ন করে থাকি। সন্ধ্যার ব্যাপারটি তেমনই হয়ে গিয়েছে। সন্ধ্যা আবারও টাইপ করতে থাকে। জানেন ওরা আমাকে এতটুকু লিখতেই আগে সন্ধ্যার হাত থেকে ফোন কেড়ে নেয়, বা হাত মুষ্টিবদ্ধ করা, চোখ মুখ শক্ত। সন্ধ্যা আকাশের দিকে অবাক হয়ে তাকায়। আকাশ সন্ধ্যাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে চোখ বুঝলো। কয়েকবার শ্বাস টেনে নিজেকে সামলায়। এরপর সন্ধ্যাকে টেনে তার দিকে একটু এগিয়ে আনে। ডান হাত সন্ধ্যার গালে রেখে মৃদুস্বরে বলে, এসব নিয়ে আর ভাববে না, বুঝছো? সন্ধ্যা আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশ তার মুখটা একটু এগিয়ে নেয় সন্ধ্যার দিকে, কিন্তু মাঝে দূরত্ব থাকলো। নরম সুরে আবদার করে, আজ আমার সাথে থাকবে সন্ধ্যামালতী? সন্ধ্যা ঢুকিল, চোখ নামিয়ে নেয়। আকাশ অসহায় কণ্ঠে বলে, প্রমিস, কিছু করবো না, একদিন আমার পাশে থাকো বউ। সন্ধ্যা আবারও চোখ তুলে আকাশের দিকে তাকায়। বুক ধুক ধুক করছে মেয়েটার। আকাশ সন্ধ্যাকে চুপ দেখে আবারও নরম সুরে বলে, প্লিজ সন্ধ্যামালতী, তুমি না আমার সোনা বউ, থাকবে না আমার কাছে? আকাশের নতুন নাম সাথে এত নরম সুরে বলাই সন্ধ্যার বুক ধুকধুক বাড়ল। চোখ নামিয়ে নেয়। এরপর ঢোক গিলে মাথা নাড়িয়ে সম্মতি দেয় সে থাকবে। আকাশ হাসলো। সন্ধ্যার পাশ থেকে উঠে দাঁড়ায়। সন্ধ্যা আকাশের হাত টেনে ধরলে আকাশ সন্ধ্যার দিকে তাকায়, জিজ্ঞেস করে, কিছু বলবে? আকাশ নিষেধ করতে গিয়েও করল না। সন্ধ্যাকে তার ফোন দিলে এই সন্ধ্যা দ্রুত টাইপ করে, আমি আপনাকে তখন ইচ্ছে করে থাপ্পড় মারিনি, ভুল করে হয়ে গিয়েছিল।
আকাশ লেখাটি পড়ে হাসলো। হঠাৎই সন্ধ্যাকে জাপটে ধরে বিছানায় শুয়ে পড়ে। সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়, একটু নড়াচড়াও করতে পারছে না। আকাশ সন্ধ্যার গালে ঠোঁট চেপে ফিসফিসিয়ে বলে, শুধু জড়িয়ে ধরে ঘুমাবো, কিচ্ছু করবো না, ঘুমাবো। সন্ধ্যা চোখ বুঝলো, বা হাত তুলে আকাশের পিঠে রাখে। ওই লোক দুটোর কথা মনে পড়ল। তার খারাপ লাগলেও আগের মতো ট্রমা কাজ করে না তার। ওষুধের ফল এসব। কিন্তু লোক দুটোকে এভাবে কে মারলো? আদৌ কি কেউ মেরেছে, নাকি কোনো জন্তু ছিঁড়েছে ভেবেই সন্ধ্যা কেঁপে উঠল। আকাশ সন্ধ্যার হঠাৎ কাঁপুনি বুঝতে পেরে মাথা তুলে সন্ধ্যার দিকে তাকায়। বুঝলো বোধহয় কিছু। ডান হাত সন্ধ্যার গালে রাখলে সন্ধ্যার চোখ মেলে তাকায়। দুজনের চোখাচোখি হয়। আকাশ জিজ্ঞেস করে, ভয় পেয়েছে সন্ধ্যামালতী? সন্ধ্যা চুপ থাকলো। আকাশ সন্ধ্যার কপালে একটা চুমু খেয়ে দু হাতে সন্ধ্যাকে তার বুকে জড়িয়ে নেয়। কানের পিঠে আলতো চুমু খেয়ে মৃদু স্বরে বলে, ভয় নেই, আমি আছি তো বউ। সন্ধ্যার চোখ বুঝে নেয়। শান্তি লাগছে ভীষণ। শরীর ক্লান্ত থাকায় কিছুক্ষণের মাঝেই সন্ধ্যা ঘুমের দেশে পাড়ি জমায়। সন্ধ্যার ভারী নিঃশ্বাস আকাশের বুকে ধাক্কা খায়। আকাশ সন্ধ্যার মুখ একটুখানি উঁচু করে ধরল। দীর্ঘ সময় নিয়ে সন্ধ্যার ঘুমন্ত মুখপানে চেয়ে রইল আকাশ। এরপর একটু ঝুঁকে সন্ধ্যার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। মৃদুস্বরে বলে, আমার বউ তুমি, আমার সন্ধ্যামালতী তুমি, আমার স্নিগ্ধ পড়ি তুমি, আমার মায়াবতী তুমি, আমার সব তুমি। তোমায় ভালোবেসে যেমন নিষ্পাপ হতে পারি, তেমনি প্রয়োজনে হতে পারি ভয়ঙ্কর নিষ্ঠুর। ফজরের আজানে সন্ধ্যার ঘুম ভেঙে যায়। আকাশ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে। সন্ধ্যা আকাশকে ঠেলে ঠুলে নিজেকে সরিয়ে নেয়। এরপর বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। অজু করে এসে সময় নষ্ট না করে নামাজ পড়ে নেয়। এরপর আকাশের কাছে এসে আকাশকে দু হাতে ঝাঁকায় ওঠার জন্য। আকাশ উল্টো হয়ে শুয়ে ঘুমের বিভোর। বারবার এখানে থাকা ধাক্কা খাওয়াই সে বিরক্ত হয়, কিন্তু ওঠে না। সন্ধ্যা হতাশ হয়। সে তো ডাকতেও পারছে না, কি করবে? সে আরেকটু ঝুঁকে আকাশকে ঠেলতে যায়। তখনই আকাশ উল্টো দিকে ফিরতে নেয়। আকাশের হাতে ধাক্কা খেয়ে সন্ধ্যা ঠাস করে মেঝেতে পড়ে বসে পড়ে। বেচারি হতভম্ব হয়ে যায়। কোমরে ব্যথা পেয়ে মুখে হালকা ব্যথায় ছাপ ফুটে ওঠে। আকাশ ঘুম ঘুম চোখ জোড়া হালকা মেলে সন্ধ্যাকে তার মুখ সোজা দেখে ঘুম জড়ানো কণ্ঠে বলে, জেগে থেকে জ্বালাও, আবার ঘুমের মাঝে স্বপ্নে এসেও জ্বালাচ্ছ। বউ মানেই জ্বালা, ঘুমেও শান্তি দেয় না। কথাগুলো বলতে বলতে আকাশ চোখ বুজে নেয়। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। সে তো নামাজ পড়ার জন্য ডাকছিল, জ্বালালো কখন? শুধু শুধু তাকে দোষ দেয় এই লোকটা। সন্ধ্যা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বা পাশে বেড সাইড টেবিলের ওপর জগ ভর্তি পানি চোখে পড়ল সন্ধ্যার। আকাশ বলল সে নাকি আকাশকে জ্বালাই, ভালো হয়েছে। এবার সে সত্যি সত্যি জ্বালাবে। শাড়ির আঁচল কোমরে গুজে জগ ভর্তি পানি নিয়ে খুব সাবধানে আকাশের মাথার উপর ঠেলে দেয়। মাথার উপরে ঠান্ডা পানি পড়ায় আকাশ ধরফর করে উঠে বসে। দু হাতে মুখ মুছতে মুছতে বলে, এই কোন বেয়াদব রে? আকাশ মুখ মুছে সামনে তাকালেই সন্ধ্যাকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা ডান হাতের জগ বা হাতে কোমরে রেখে আকাশের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়। মনে পড়ল গতকাল সন্ধ্যা তার সাথেই ছিল, কিন্তু সে একটু আগে ঘুমের ঘোরে সন্ধ্যাকে স্বপ্ন ভেবেছিল। তাই বলে সকাল সকাল এভাবে পানি ঠেলে ডাকে কেউ? কোথায় একটা চুমু খাবে, মাথায় হাত বুলাবে, আরও কতভাবে ঘুম ভাঙানো যায়। সব রেখে মাথায় পানি ঢাললো তার বউটা। আকাশ ডান হাতে মাথার চুল ছেড়ে অসহায় কণ্ঠে বলে, পানি ঢাললে কেন বউ? সন্ধ্যা চোখ টেবিলের উপর রেখে বিছানার উপর থেকে আকাশের ফোন নিয়ে তাতে কিছু লিখে আকাশের দিকে তাক করে ধরে। আকাশ চোখ বোলালো। আপনার স্বপ্ন ভেঙে দিয়েছি আর আপনাকে জ্বালিয়েছি। লেখাটি পড়ে আকাশ একটু কেসে উঠল। সে মনে হয় বলে ফেলেছে বউ তাকে জ্বালায়, আর তাই বউটা এভাবে প্রমাণ দিল। কি সাংঘাতিক বউ! আরে এই জ্বালা তো সেই জ্বালা নয়। এটা তার বউকে কিভাবে বোঝাবে? আকাশ সন্ধ্যার মাথা থেকে কোমর পর্যন্ত দৃষ্টি বোলালো। সন্ধ্যার মাথায় কাপড় নেই, সাইডে সিথি করে চুলগুলো খোপা করা। কি সুন্দর তার বউ, কিন্তু কেমন চোখ পাকিয়ে তাকিয়ে আছে, দেখতে ভালোই লাগছে। আকাশ গলা ছেড়ে বলে, তুমি রেগে আছো কেন বউ? সন্ধ্যা ইশারায় দেখালো। আমি আপনাকে নামাজ পড়ার জন্য ডাকতে এসেছিলাম আর আপনি আমায় ফেলে দিয়েছেন। আকাশ বুঝলো সন্ধ্যার ইশারা। কি রিয়াকশন দিবে বুঝতে পারে না।
প্রথম দিন সেও বউকে ফেলে দিল, বউ তার মাথায় পানি ঢেলে দিল। তাদের কপালটা একদমই ফাটা। কথাগুলো ভাবতে ভাবতে সন্ধ্যার কোমরে গুজে রাখা শাড়ির আঁচলের দিকে নজর পড়ে। আঁচল গুজে রাখার কারণে সন্ধ্যার কোমর অনেকটা উন্মুক্ত হয়ে আছে। আকাশ ডান হাত বাড়িয়ে সন্ধ্যার হাত ধরে টেনে তার সামনে এনে দাঁড় করায় সন্ধ্যাকে। সন্ধ্যা কিছু বছর আগেই আকাশ তার ডান হাতে সন্ধ্যার শাড়ির পেট থেকে একটু আলগা করে সন্ধ্যার উন্মুক্ত পেটে মুখ গুজে নেয়। সন্ধ্যা কারেন্টে শক খাওয়ার মতো ঝাঁকি দিয়ে ওঠে। আকাশ বুঝতে পেরে একটু হাসলো। দু হাতে সন্ধ্যার কোমর শক্ত করে ধরে রেখেছে। চোখ বন্ধ করেই সন্ধ্যার পেটে নাক ঘষে মৃদুস্বরে বলে, মাথা মুছে দাও বউ। সন্ধ্যা জমে গিয়ে দাঁড়িয়ে আছে। আকাশের দাড়ির খোঁচার সন্ধ্যা থেকে থেকে কেঁপে ওঠে। আকাশ সন্ধ্যার পেটে একটু পর পর চুমু খায়। সন্ধ্যাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ আবারও একটা চুমু খেয়ে নরম গলায় বলে, তোমার আঁচল দিয়ে মাথা মুছে দাও। আমার সোনা বউ তুমি, দাও বউ। সন্ধ্যার শরীর শিরশির করে। সে অনুভব করে আকাশের বলা কথাগুলোই ভীষণ আবেগ মেশানো। ঢোক গেল মেয়েটা। আকাশের কথা অপেক্ষা করল না। আকাশের ফোন রেখে দেয় বেডের ওপর। এরপর গুজে রাখা শাড়ির আঁচল টেনে আকাশের মাথা মুছতে থাকে। হাত কাঁপছে মেয়েটার। আকাশের খোঁচাখুচির জন্য তার অবস্থা শোচনীয়। আকাশ মিটিমিটি হেসে সন্ধ্যার পেটে তার খোঁচা খোঁচা দাড়ি ঘষে। সন্ধ্যা বহু কসরত করে আকাশের মাথা মুছে দিয়ে পেছন দিকে সরে যেতে নেয়, কিন্তু আকাশ ছাড়ল না। সে এই দুনিয়ায় আছে কিনা সন্দেহ ঘোর লেগে গিয়েছে। চোখ বুজে রেখে এই ডান হাতে সন্ধ্যার কোমরে গুজে রাখা শাড়ি টেনে কয়েক প্যাচ খুলে দেয়। সন্ধ্যা বুঝতে পেরে চোখ বড় বড় করে তাকায়। নড়াচড়া করে দু হাতে আকাশকে ঠেললে আকাশ ঢোক গেল। সন্ধ্যার পেটে শব্দ করে একটা চুমু খেয়ে সন্ধ্যাকে ছেড়ে দেয়। সন্ধ্যা দুপা পিছিয়ে যায়। আকাশ মাথা উঁচু করে সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যা লজ্জা পেয়ে দ্রুত শাড়ি টেনে তার পেট ঢেকে নেয়। মাথা নিচু করে দাঁড়ায়। আকাশ সন্ধ্যার অবস্থা বুঝতে পেরে মিটিমিটি হাসে। বেড থেকে পা নামিয়ে বসে বলে, চিন্তা নেই, ধীরে ধীরে এগোবো। আজ শাড়ি ছাড়ো তোমাকে দেখাও। সন্ধ্যা মাথা উঁচু করে চোখ পাকিয়ে তাকায় আকাশের দিকে। আকাশ হেসে বলে, তুমি রাগ দেখাতে গিয়ে লজ্জা দেখিয়ে ফেলছো, কিন্তু একটু কম কম লাগছে। আর একটু লজ্জা পাও, তাহলে পারফেক্ট লাগবে।